মাধ্যমিকের সকল ছাত্রছাত্রীকে অভিনন্দন এবং বেস্ট অফ লাক। এবছর আমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেব সেই সব ছাত্রছাত্রীরা যেন 100-এর মধ্যে 100 তুলতে পারি, সেই চেষ্টায় আজকের ক্লাস হবে সবথেকে বেস্ট ক্লাস, ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বেস্ট জিওগ্রাফি ক্লাস। এই ক্লাসেই আমরা তুলে ধরবো ভূগোলের 10ম শ্রেণীর ভূগোলের যাবতীয় প্রশ্ন। অতএব বন্ধুরা কোনো নো টেনশনে আজকের ক্লাস দেখতে থাকো। আজকের ক্লাসে আমি যে টপিকটা বলবো সেই টপিকের মধ্যে সম্পূর্ণ বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে যেসব প্রশ্ন আসবে সেইগুলোও বলবো, এবং এর মধ্যে যেসব গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে যেগুলো আসার চান্স বেশি সেইগুলো নিয়ে আলোচনা করব। আর যেসব ছাত্রছাত্রীরা বসেছে যে আমরা একটা ভালো একটা স্কোর করবো পরীক্ষায়, তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসটা। এই ক্লাসের মধ্যেই আমরা যেটাকে বলি ম্যারাথন ক্লাস, সম্পূর্ণ বইটাই আমরা এই ক্লাসের মধ্যে সম্পূর্ণ বইটাকে কমপ্লিট করে দেবো। চলো ক্লাসটা শুরু করা যাক। গুড মর্নিং প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি 10ম শ্রেণীর ভূগোলের সমস্ত পাঠ্য বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যদি দেখি 10ম শ্রেণীতে প্রথম যে অধ্যায়টা আসে সেটার নাম হলো বহির্জাত প্রক্রিয়া। আমরা প্রথমে জানব এই বহির্জাত প্রক্রিয়াটা কি এবং এটা কিসের সঙ্গে সম্পর্কিত। আমরা যদি দেখি যে ভূমিরূপ বা ল্যান্ডফর্ম বলতে কী বোঝায় আগে সেটা জানবো। ভূমিরূপ বলতে বোঝায় আমাদের যে পৃথিবীপৃষ্ঠ, এই পৃথিবীপৃষ্ঠের কোথাও উঁচু, কোথাও নিচু, আবার কোথাও মধ্যম প্রকৃতির আসে। এই যে বিভিন্ন রূপগুলো দেখতে পাচ্ছি এইগুলোকে আমরা বলছি ভূমিরূপ বা ল্যান্ডফর্ম। এই ভূমিরূপ বা ল্যান্ডফর্মকে যদি আমরা দেখি, আমরা প্রথমত 3টে ভাগে ভাগ করব। একটা হচ্ছে সমভূমি, যেটা আমার বেস লেভেল বা সমুদ্র পৃষ্ঠ থেকে ধরি 0 মিটার থেকে 300 মিটার পর্যন্ত আমাদের সমভূমিকে ধরা হয়, এবং 300 মিটার থেকে যদি আমরা 600 মিটার পর্যন্ত দেখি সেটাকে আমাদের মালভূমি ধরা হয়, এবং 600 থেকে 900 অথবা 1200 মিটার পর্যন্তকে আমরা পার্বত্য অঞ্চল বা পর্বত বলা হয়, পার্বত্যভূমি বলি। ভূমির এই যে রূপগুলো আমরা দেখতে পাচ্ছি যে কোথাও নিচু আছে, কোথাও মধ্য প্রকৃতির উঁচু, এবং কোথাও কি হচ্ছে অনেকটা উঁচু। এর কারণগুলো কি? এর কারণগুলো যদি আমরা দেখতে যাই তার দুটো প্রধান কারণ পাবো। একটা ভূপৃষ্ঠের অন্তর্জাত প্রক্রিয়া এবং আরেকটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। এই অন্তর্জাত প্রক্রিয়াগুলি কী হচ্ছে? অন্তর্জাত প্রক্রিয়াগুলির মধ্যে আছে আমাদের অগ্ন্যুৎপাত, আগ্নেয়গিরি, ভূমিকম্প ইত্যাদি। এইসব প্রক্রিয়া ধীরেও হয়, আবার খুব দ্রুতও হতে পারে। কিন্তু আমরা যদি বহির্জাত প্রক্রিয়া দেখি, এই বহির্জাত প্রক্রিয়া আমরা কাকে বলবো? বহির্জাত প্রক্রিয়া সেগুলোকে আমরা বলবো যখন পৃথিবীপৃষ্ঠের যে বাইরের ভূমিরূপগুলো বাইরের শক্তি দ্বারা, যেমন কোন কোন শক্তি আমরা বলতে পারি? নদী, হিমবাহ, সমুদ্রের স্রোত, তারপরে বায়ুপ্রবাহ, এই শক্তিগুলোর দ্বারা যখন আমাদের পৃথিবীপৃষ্ঠের ভূমিরূপের বিভিন্নভাবে পরিবর্তন হচ্ছে সেটাকে আমরা বলছি বহির্জাত প্রক্রিয়া। তাহলে আমরা যদি এই বহির্জাত প্রক্রিয়ার মধ্যে প্রথম পয়েন্টটা দেখি যে নদী দ্বারা আমাদের বিভিন্ন প্রক্রিয়া কীভাবে সংঘটিত হচ্ছে, বিভিন্ন কার্যক্রম হচ্ছে, নদীর উৎপত্তি কীভাবে হচ্ছে, একটা নদীকে কয়টা গতি থাকে, নদীর কয়টি কাজ থাকে, নদীর উপনদী, শাখা নদী, উৎস, মোহনা প্রভৃতি বিষয় এর সঙ্গে যুক্ত আছে। তার আরেকটা জিনিস আমরা জানবো যে আবহাওয়া বিকার কি। আবহাওয়া বিকার হচ্ছে এই আবহাওয়া বিকার যদি আমরা বলছি এই আবহাওয়ার মধ্যে বিভিন্ন উপাদানের দ্বারা যখন আমার কোনো একটা শিলাস্তরের ফাটল সৃষ্টি হয় সেটাকে আমরা বলছি আবহাওয়া বিকার। এই আবহাওয়া বিকার থেকে দুটো শব্দ পাবো, আরও একটা পাবো আমরা ক্ষয়ীভবন পাবো, একটা পাবো নগ্নিভবন পাবো। এইগুলো কি? যখন আবহাওয়া বিকার দ্বারা বিভিন্ন পদার্থগুলো যখন ওই টুকরো বা অবশিষ্ট যে পদার্থ আমরা যদি দেখি এটা কোনো একটা শিলাস্তর, এই শিলাস্তরে যখন আমার বিভিন্নভাবে ফাটল দেখা দেবে বা এটা ফাটল দেখা দেওয়ার ফলে এই যে পদার্থগুলো বা টুকরো টুকরো পদার্থগুলো যখন আমাদের ভূমির ঢাল বরাবর নিচের দিকে নামতে আসতে থাকবে তাকে আমরা তখন বলছি পুঞ্জিত ক্ষয়। এবং যখন এটা হলো আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলি দ্বারা যখন কোনো শিলার পরিবর্তন হবে, ফাটল হবে, সেটাকে বলছে আবহাওয়া বিকার। এই আবহাওয়া বিকারের ফলে বিভিন্ন পদার্থগুলো যখন নিম্নের দিকে বা কোনো স্থানে সঞ্চারিত হবে সেটাকে তখন আমরা বলছি ক্ষয়ীভবন। এবং এই পদার্থগুলো সঞ্চারিত হওয়ার ফলে কোনো একটা জায়গা গিয়ে জমা হবে সেটাকে আমরা বলছি পুঞ্জিত ক্ষয়। এবং যখন এই আবহাওয়া বিকারের উপরের যে স্তরটা থাকে সেটা পরিবর্তন হয়ে ভিতরের স্তরটা উন্মুক্ত হলে সেটাকে আমরা তখন বলছি নগ্নিভবন। এর আমরা আরও দুটো শব্দ পাবো, একটা হচ্ছে অবরোহণ আর একটা হচ্ছে আরোহণ। অবরোহণ কি? অবরোহণ কথা যদি আমরা অর্থ দেখি, কোনো একটা উঁচু ভূমি যেটা নিচু ভূমিতে পরিণত হয় তাকে বলা হয় অবরোহণ, এবং কোনো একটা ভূমি যখন উচ্চ ভূমিতে পরিণত হয় তাকে বলা হয় আরোহণ প্রক্রিয়া। এবার নদীর কাজে যদি আমরা যাই, নদীর কাজকে 3টে ভাগে ভাগ করছি। একটা নদীর ক্ষয় কাজ, প্রাথমিক কাজ যেটা, দুটো নদীর বহন কাজ, এবং তৃতীয়টা যদি আমরা দেখি নদীর সঞ্চয় কাজ। এই নদী কাকে বলে? নদী হচ্ছে কোনো উচ্চ
উচ্চবিত্ত অঞ্চল থেকে যে জলধারা নিম্নের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় নদী। এবার নদীটা যেখানে সৃষ্টি হয় সেটাকে বলে উৎস, এবং নদী যেখানে সমুদ্রের পাশে গিয়ে মিলিত হয় সেটাকে বলে নদীর মোহনা। নদীর আমরা গতিও জানি তিনটা। একটা নদীর তিনটা গতি থাকে, একটা উচ্চ গতি, একটা মধ্যগতি এবং একটা নিম্ন গতি থাকে। নদীতে শাখা নদী থাকে এবং উপনদী থাকে। শাখা নদী কি, যখন কোনো একটা প্রধান নদী থেকে কোনো একটা নদী বেরিয়ে যায় তাকে বলা হয় শাখা নদী, এবং কোনো ছোটো ছোটো নদী বা কোনো একটা নদী যখন কোনো একটা প্রধান নদীতে এসে মিলিত হয় তাকে বলা হয় উপনদী। এই নদীর ক্ষেত্রে যদি আমরা দেখি এখানে কিছু ট্রাম পাবো। একটা পাবো আমাদের যে নদীর ক্ষেত্রে তাহলে আমরা নদী সম্পর্কে জানতে পারলাম যে নদীর উৎস মোহনা, নদীর গতি, নদীর কাজ। এইবার আমরা জানবো যে জলপ্রপাত সেটা আবার কি। যখন কোনো একটা জলপ্রবাহ কোনো উচ্চভূমির উপর দিয়ে যাবে, হঠাৎ যদি দেখা যায় যে সেই উচ্চভূমি কোনো একটা নরম শিলা দ্বারা গঠিত এবং ওই নরম শিলাটা ভেঙে বসে যায়, তখন জলধারাটা কী হচ্ছে, হঠাৎ একদম সোজাসুজি নিচের দিকে পরিবাহিত হয়, সেটাকেই আমরা বলছি জলপ্রপাত। এবার নদী দ্বারা কিছু নদী যে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় সেই অঞ্চলকে আমরা বলি নদী অববাহিকা। সম্পূর্ণ অঞ্চলটাকে আমরা নদী অববাহিকা বলি। আরেকটা শব্দ আমরা পাবো দোয়াব। দোয়াব বলতে কি বুঝি? দোয়াব বলতে বোঝায় যখন দুটো নদী থাকে, এই দুটো নদীর মাঝের যে অঞ্চলটা থাকে সেই অঞ্চলকে আমরা বলি দোয়াব। তাহলে এবার আমরা চলে যাব নদীর ক্ষয়কার্যের ফলে যেসব ভূমিরূপ সৃষ্টি হয়েছে সেই সব ভূমিরূপ সম্পর্কে আমরা জানব। প্রথমে আমরা জানব যে আয়াকৃতি ভূমিরূপ। এটা আবার কি? আয়াকৃতি ভূমিরূপ বা ক্যানিয়ান। আয়াকৃতি ভূমিরূপ যখন নদী উচ্চ পর্বত থেকে নামে তখন নদীতে জলের প্রবাহ খুব বেশি থাকে এবং নদীর স্রোতও বেশি থাকে। এর ফলে নদী কি হয়? নিম্ন ক্ষয় করে। এই নিম্ন ক্ষয় করার ফলে নদীতে আয়াকৃতির উপত্যকা দেখা যায়। এবং কিছু দূর যেয়ে যদি দেখি নদীতে যখন স্রোতটা কমে যায় তখন নদী নিম্নক্ষয়ের সঙ্গে সঙ্গে পার্শ্বক্ষয় করে। এই নিম্নক্ষয়ের সঙ্গে সঙ্গে পার্শ্বক্ষয় করে, সেটাকে তখন আমাদের ইউ আকৃতির একটা শেপ দেখা যায় বা উপত্যকা দেখা যায়, সেটাকে আমরা বলি ইউ আকৃতি। মন্থকূপ কি? এবার একটা পয়েন্ট আছে মন্থকূপ। মন্থকূপ হলো যখন পাহাড়ের পাদদেশে যখন আমার জলটা পড়ছে, জলটা পড়ছে, এই জল পড়ার ফলে কী হবে, পাদদেশে পাহাড়ের পাদদেশে আমাদের বিভিন্ন গর্তের সৃষ্টি হবে। বিভিন্ন এই গর্তের সৃষ্টি হওয়ার ফলে এই গর্তগুলিকে তখন আমরা বলি মন্থকূপ। শৃঙ্খলিত শৈলশিরা। শৃঙ্খলিত শৈলশিরা যখন বিভিন্ন শিলাগুলো অবস্থান করে, পাশাপাশি অবস্থান করে এবং নদী বা জলধারা যখন এদেরকে পাশ কাটিয়ে এইভাবে যায়, একটা পর্বত থেকে আরেকটা পর্বত বা একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় কাটিয়ে পাশ কাটিয়ে যায় এবং দূর থেকে মনে হয় একটা শৃঙ্খল চেনের মতো, সেটাকেই আমরা বলছি শৃঙ্খলিত শৈলশিরা। তাহলে আমরা দেখলাম নদীর ক্ষয়কার্যের ফলে কী কী গড়ে উঠলো ভূমিরূপগুলো। আয়াকৃতির ভূমিরূপ, ইউ আকৃতির ভূমিরূপ, তারপরে আমরা দেখলাম মন্থকূপ, দেখলাম শৃঙ্খলিত শৈলশিরা দেখলাম। আচ্ছা, আরেকটা জিনিস পাবো আমরা ক্যানিয়ান। ক্যানিয়ানটা যেটা আয়াকৃতির ভূমিরূপের সঙ্গে যুক্ত, এই ক্যানিয়ানটা কি? ক্যানিয়ানটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের যেটা শুষ্ক অঞ্চল বলে, সেই শুষ্ক অঞ্চলে আমাদের ক্যানিয়ানটা দেখা যায়। শুষ্ক অঞ্চলে সেখানে কি হয়, শুষ্ক অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকার ফলে সেখানকার যে নদীর খাতগুলো বা পার্বত্য অঞ্চলের যে উপত্যকার, যে দুটো পার্বত্য অঞ্চলের উপত্যকার মাঝে যে খাতগুলো, সেটা অনেকটা গভীর পর্যন্ত হয় এবং সেটাকেই আমরা বলছি ক্যানিয়ান। গ্র্যান্ড ক্যানিয়ান যেটা আছে, গ্র্যান্ড ক্যানিয়ান হচ্ছে আমাদের পৃথিবীর মধ্যে সবথেকে বৃহত্তম ক্যানিয়ান। তাহলে এবার আমরা চলে যাবো নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। নদীর ক্ষয়কাজ হয়ে গেল, নদীর সঞ্চয় কাজের ফলে কোন কোন ভূমিরূপগুলো গড়ে যাচ্ছে যদি দেখি, পলল শঙ্কু, পলল ব্যঞ্জনী, প্লাবন ভূমি, স্বাভাবিক বাঁধ, অশ্বকর্তী হ্রদ, মিয়েন্ডার। এবার প্লাবন ভূমি কাকে বলবো? আমরা বলবো প্লাবন ভূমি হচ্ছে যখন নদীতে বন্যা আসলো, এই বন্যার ফলে নদীর জল দোপারে ছাপিয়ে গেল। দোপারে ছাপিয়ে যাওয়ার ফলে কি হবে, নদীর সঙ্গে নুড়ি, বালি, কাঁকর প্রভৃতি পদার্থগুলো নদীর সঙ্গে বয়ে গেল এবং একটা সময় যখন নদীর যে বন্যা বা বন্যার ফলে যে জলটা সমভূমি অঞ্চলে ছড়িয়ে ছিটিয়েছিল, সেই জলটা একটা সময় শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার ফলে কী হচ্ছে, যে পদার্থগুলো বয়ে আনছিল সেই পদার্থ বা বালি দ্বারা নতুন একটা ভূমির সৃষ্টি হয়েছে ওই সমভূমিতে। এই যে নতুন একটা বালির দ্বারা সৃষ্ট ভূমিরূপ তৈরি হলো বা পলির দ্বারা সৃষ্ট একটা ভূমিরূপ তৈরি হলো, সেটাকে আমরা বলছি পলল সমভূমি বা প্লাবন ভূমি। সেটাকে আমরা বলছি প্লাবন ভূমি। 2 নম্বর যদি দেখি আমরা অশ্বকর্তী হ্রদ, তার আগে আরেকটা জানবো বা স্বাভাবিক বাঁধ। স্বাভাবিক বাঁধটা কি? নদীর দুই পারে প্রতিনিয়ত এইভাবে বন্যা হওয়ার ফলে নদী থেকে যে বালি, নুড়ি, কাঁকর
পরিবর্তী পদার্থ এই দুই পারে সঞ্চিত হতে থাকে এবং বছরের পর বছর এটা সঞ্চিত হতে 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 একটা বাঁধের আকার ধারণ করে, দুই পাড়টা বাঁধের আকার ধারণ করে, তখন এই বাঁধগুলোকে আমরা বলছি স্বাভাবিক বাঁধ। নদীর আমরা জানি নদীর যে গতিগুলা, গতি তিনটা, আগেও বললাম, উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি। এই নিম্নগতিতে প্রায় নিম্নগতিতে যখন শুরু হয়, সেই শুরুর দিকটাতে যদি দেখি যে নদীর শক্তি তখন থাকে না বললেই চলে, তখন নদী অনেকটা দুর্বল হয়ে যায়। কারণ কি, তখন নদীতে জলের প্রবাহও কমে যায় এবং ওই সময় কি হয়, নদীর সামনে যদি কোনো শিলা বা কঠিন শিলা বাঁধে, তখন নদী আর সেই শিলাটাকে কাটিয়ে উঠতে পারে না, তখন নদী এই শিলার পাশ দিয়ে কাটিয়ে চলে যায় এবং এই যে বাঁধটা তৈরি হয়, এই বাঁধটাকেই আমরা বলছি মেন্ডার। এবং পরবর্তীতে যখন দেখা যায় এই মেন্ডারগুলো বা বাঁধগুলো অনেকটা ঘোড়ার খুরের মতো আকৃতি ধারণ করে, এই যে ঘোড়ার খুরের মতো যে আকৃতি ধারণ করছে, এটাকে আমরা বলছি অশ্বক্ষুরাতি হ্রদ। এবার নদী যাচ্ছে, যেতে যেতে সমুদ্রে, যেটা নদীর শেষ সীমানা, নদীর শেষ সীমানা কোথায়, সমুদ্র, সেখানে গিয়ে যে নদী যখন সমুদ্রে যখন মিলিত হয়, সেই সময় নদী যত পদার্থগুলো বয়ে নিয়ে এসেছিলো, সঞ্চয় করে নিয়ে এসেছিলো, সম্পূর্ণ পদার্থগুলো কী হচ্ছে, ওখানে জমা বাঁধছে এবং জমা বাঁধার পরে ওখানে কিছু কিছু দ্বীপ তৈরি হচ্ছে, যে দ্বীপগুলোর আকৃতি বাংলা বর্ণমালা ব অথবা গ্রিক একটা লেটার ডেল্টার মতো দেখতে হয়, তাকেই আমরা বলি দ্বীপ। সঞ্চয় কার্য এবং ক্ষয়কার্যের ফলে যেসব ভূমিরূপগুলো হলো সেইগুলো সম্পর্কে আলোচনা করলাম। এবার আমরা যাবো হিমবাহ। হিমবাহেরও সেই আমরা যদি দেখি, একটা হিমবাহ মানে কি, হিম অর্থাৎ বরফ, প্রবাহ মানে হচ্ছে চলমান, চলমান বরফকেই আমরা বলছি হিমবাহ। এই হিমবাহেরও আমরা যদি দেখি তিনটি কাজ, একটা ক্ষয় কাজ, একটা বহন কাজ এবং একটা সঞ্চয় কাজ। হিমবাহের ক্ষয় কার্যের ফলে যেসব ভূমিরূপগুলো গড়ে উঠছে সেইগুলো হলো পিরামিড চূড়া, হিমডরণী, এরিটি, ঝুলন্ত উপত্যকা, শার্ক বা করি। এইবার শার্ক বা করি কি, হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে হাতল ছাড়া চেয়ারের আকৃতির যে ভূমিরূপ গড়ে ওঠে, তাকে বলা হয় শার্ক বা করি। আর এই হিমবাহের ফলে যখন আমরা কোনো একটা অঞ্চল দেখতে পাবো, দুটি অঞ্চল থাকবে, এই দুটি অঞ্চলের মাঝে উঁচু শিরার মতো আকৃতি ধারণ করবে, উঁচু শিরার মতো আকৃতি ধারণ করবে, সেটাকে আমরা বলবো অ্যারিটি। আর পিরামিড চূড়া কি, পিরামিড চূড়া, পিরামিডের আকৃতি আমরা জানি, যেটা এইভাবে শেপ নেবে, এই পিরামিডের যে ভূমিরূপগুলো তৈরি হবে এরকম পিরামিডের মতো, এবং এই পিরামিডের উপরের যে অংশটা, এই অংশটাকে আমরা বলবো পিরামিড চূড়া। এই হিমবাহের আরও দুটি আমি দেখি, একটা হচ্ছে উৎপাদন পদ্ধতি এবং একটা হচ্ছে আমাদের অবকর্ষ পদ্ধতি। উৎপাদন পদ্ধতি কি, উৎপাদন যখন গা ঘেঁষে যাচ্ছে সেটাকে বলছি আমরা উৎপাদন পদ্ধতি, এবং যখন হিমবাহের সময় নুড়ি, কাকর, পরবর্তী খণ্ডের সঙ্গে এইসব পদার্থগুলো করছে, হিমবাহ আমাদের নিয়ে যাচ্ছে, নুড়ি, কাকর, বালি, পরবর্তী পদার্থগুলো যখন হিমবাহ তার সঙ্গে করে নিয়ে যাবে, তাকে আমরা বলছি অপঘর্ষ প্রক্রিয়া। রসমতনে কি, এই হিমবাহ যখন প্রবাহিত হচ্ছে তখন তার সামনে যদি কোনো শিলা পড়ে, এই শিলার যে পাইতে শিলার সম্মুখীন ভাগ, এই ভাগ দিয়ে যখন হিমবাহটা প্রবাহিত হচ্ছে, এই সম্মুখীন ভাগটা কী হচ্ছে, মসৃণ থাকে এবং এর বিপরীত পাটটা তখন অমসৃণ হয়ে যায়। এই বিপরীত পাটটা অমসৃণ হয়ে যায়, তখন এই ভূমিরূপটাকে আমরা বলছি রসে মতানে। হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপগুলো পেলাম, শার্ক পেলাম বা করি পেলাম, রসে মতানে পেলাম। আরেকটা পাবো আমরা ঝুলন্ত উপত্যকা। ঝুলন্ত উপত্যকা কি, ঝুলন্ত উপত্যকা যদি আমরা দেখি যে হিমবাহের পর্বতগাত্র বেয়ে যখন হিমবাহগুলো আমাদের জমে থাকে এবং একটা সময় পর ওই হিমবাহগুলো যখন গলে যায় সূর্যের তাপে বা রোদ্রে, গলে যাওয়ার ফলে কী হচ্ছে, নিচের পাটটা ওটা চলে যাচ্ছে এবং উপরের পাটটা সেই জমেই রয়েছে এবং দূর থেকে মনে হয় যে ইউ আকৃতির একটা আকার ধারণ করছে, ওটাকে আমরা বলছি ঝুলন্ত উপত্যকা। হিমরেখা কি, হিমরেখা পর্বতের যে অংশ বা যে অংশ থেকে সারা বছর বরফে ঢাকা থাকে, আমি যদি এটা যদি আমাদের পর্বত হয়, পর্বতের এই অংশটা যদি আমার সারা বছর বরফে ঢাকা থাকে, এই যে রেখা থেকে পর্বতের সাদা অংশটুকু বা বরফের অংশটুকু আলাদা করতে পারছি, সেই অংশটা বা সেই রেখাটাকেই আমরা বলছি হিমরেখা। তাহলে আমরা এই রেখাটাকে হিমরেখা বলবো, কারণ এই রেখাটাই আমাদের এটাকে এই বরফকৃত অঞ্চলে, পর্বতের যে মাথার বা বরফকৃত অঞ্চলটাকে সেটা সম্পূর্ণভাবে আলাদা করছে, সারা বছর এখানে বরফটা জমে থাকছে, ওই জন্য এই রেখাটাকে আমরা বলবো কি, হিমরেখা। তাহলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে যেসব ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেগুলো আলোচনা হয়ে গেল। এবার আমরা জানবো হিমবাহের সঞ্চয় কার্যের ফলে কোন কোন ভূমিরূপগুলো আলোচনা হচ্ছে। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে হচ্ছে আমাদের একটা পাবো আমরা গ্রাব রেখা, একটা পাবো ড্রামলিন, একটা পাবো কেম,
একটা ড্রামলিন কি? ড্রামলিন হচ্ছে যে ভূমিরূপগুলোর আকৃতি উল্টানো নৌকার মতো দেখতে হয় তাকে বলা হয় ড্রামলিন। ড্রামলিন তাহলে আমাদের জানা হয়ে গেল যে ভূমিরূপগুলোর আকৃতি অনেকটা উল্টানো ড্রামের মতো হয় তাকে বলে আমরা ড্রামলিন। এবার আমরা যাব বায়ু প্রবাহ দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলো। এই আমরা যদি এবার বায়ুও দেখি, আমাদের আমি বলছিলাম যে যে আমাদের ভূমিরূপগুলো প্রক্রিয়া আছে এর দুটো আমি জানছিলাম, একটা অন্তর্জাত একটা বহির্জাত। এই বহির্জাতের যে শক্তিগুলো তার মধ্যে আমার তিনটে হচ্ছে প্রধান শক্তি, একটা নদী, একটা হিমবাহ, একটা বায়ু। নদী হয়ে গেল, নদীর আমরা দুটো কাজ পড়লাম ভালোভাবে, একটা ক্ষয়কাজ, একটা ক্ষয়কাজের ফলে যেসব ভূমিরূপগুলো সৃষ্টি হয়েছে সেগুলো সম্পর্কে জানলাম, এবং সঞ্চয় কাজের ফলে যেসব ভূমিরূপগুলো সৃষ্টি হয়েছে সেগুলো সম্পর্কে জানলাম। আমরা হিমবাহর ক্ষেত্রে সেই একই জানলাম, ক্ষয়কাজের ফলে যেসব ভূমিগুলো সৃষ্টি হয়েছে সেগুলো সম্পর্কে জানলাম, এবং সঞ্চয় কাজের ফলে যেসব ভূমিরূপগুলো সৃষ্টি হয়েছে সেগুলো সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো বায়ু দ্বারা। বায়ুরও আমরা সেই একইভাবে বলতে পারি তিনটে কাজ, বায়ুর ক্ষয় কাজ, বায়ুর বহন কাজ এবং বায়ুর সঞ্চয় কাজ। এবার বায়ু দ্বারা যেসব সঞ্চয়কৃত ভূমিরূপ বা বহনকৃত ভূমিরূপ সেইগুলো সম্পর্কে জানবো। বায়ুর ক্ষয়কাজের ফলে ভূমিরূপগুলো কী হচ্ছে? অপসারণ গর্ত, ইনসেলবার্জ, গৌর, জিউগান। এবার অপসারণ গর্তটা কোনটাকে বলছি আমরা? অপসারণ গর্ত মানে কি? কোনো একটা অঞ্চল আছে যেখানে ভূমির উচ্চতা আছে এবং সেখান থেকে যে পদার্থগুলো বায়ু দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে আর স্থানান্তরিত হবে সেটাকে আমরা বলছি, এবং সেই জায়গাটা অনেকটা নিচু হয়ে যাবে। সেই নিচু জায়গাটাকে আমার যদি এখানে একটা উঁচু জায়গা থাকে, এখান থেকে বায়ু দ্বারা এই স্তরিত পদার্থগুলো অন্য জায়গায় গিয়ে জমা হলো, এখানে গিয়ে জমা হলো, এবং এই জায়গাটা কী হয়ে গেলো? এই জায়গাটা তখন আমাদের কী হলো? একটা নিচু ভূমির বা গর্ত সৃষ্টি হলো, এটাকে বলা হয় আমাদের অপসারণ গর্ত। এবার আমরা জানবো ইনসেলবার্জ কি? ইনসেলবার্জ হচ্ছে আমাদের মরুপ্রায় ভূমিগুলোতে যে আমাদের ছোটো ছোটো বা অনুচ্চ, ছোটো ছোটোও বলতে পারি আবার অনুচ্চও বলতে পারি, যে বালির স্তূপগুলো থাকে সেটাকেই আমরা বলছি ইনসেলবার্জ। আরেকটা কী হচ্ছে? গৌর। গৌর হচ্ছে আমাদের যে ভূমিরূপগুলো আছে, যদি কোথাও কঠিন শিলা এবং নরম শিলা উলম্বভাবে অবস্থান করে, কঠিন শিলা নরম শিলা উলম্বভাবে অবস্থান করার ফলে বায়ু কোমল শিলাটাকে বা নরম শিলাটাকে কেটে দিতে পারছে কিন্তু কঠিন শিলাকে কাটতে পারে না। এর ফলে উপরের স্তরে যদি আমাদের কঠিন শিলা থাকে এর আকার অনেকটা ব্যাঙের ছাতার মতো দেখতে হয়, এটাকেই আমরা বলছি গৌর। তাহলে গৌর যে ভূমিরূপগুলো সেগুলোর আকৃতি কেমন? অনেকটা ব্যাঙের ছাতার মতো। কারণ কি? উপরের যে ভূমিরূপগুলো আছে, ভূমিপৃষ্ঠটা আছে সেটা হচ্ছে কঠিন শিলা, এবং মাঝের যেগুলো আছে সেগুলো হচ্ছে নরম শিলা। এর ফলে বায়ু নরম শিলাকে সহজেই কেটে দিতে পারছে, সহজে কেটে দেওয়ার ফলে এই ব্যাঙের আকৃতি ধারণ করছে, সেটাকে আমরা বলছি গৌর। জিউগান কি? যখন কঠিন শিলা এবং কোমল শিলা যখন পরস্পর পাশাপাশি অবস্থান করে, পাশাপাশি এটা অনুভূমিকভাবে অবস্থান করবে। এবার কঠিন শিলাটাকে ক্ষয় করতে পারছে না কিন্তু কোমল শিলাকে ক্ষয় করতে পারছে। এর যদি আমরা দেখি ভূমির ক্ষেত্রে, যে আমাদের যে কৃষিক্ষেত্রে যে আলু চাষ করা হয়, আলু জমিগুলোতে যদি আমরা যাই, আলু চাষগুলোতে যে একটা লাইন আমাদের এরকম উঁচুতে থাকে আর একটা লাইন এরকম নিচু করে থাকে, একদম আলুর জমির সঙ্গে আমরা এই জিউগনের সম্পর্ক করতে পারি। কারণ কি? এই জিউগনের ক্ষেত্রে ওটা কঠিন শিলা যেটা সেটা উঁচুভাবে থাকছে এবং নরম শিলাটাকে কেটে দেওয়ার ফলে নিচু উঁচু নিচুভাবে অবস্থান করছে, এটাকেই আমরা বলছি জিউগান। মরুদ্যান বা ওয়েলেসলি, মরুদ্যান বা ওয়েসিস। মরুদ্যান বা ওয়েসিস কি? মরুভূমি অঞ্চলে আমরা সাধারণত জানি যে জলের খুবই অভাব, জল খুবই কম পরিমাণে পাওয়া যায়। এবার মরুভূমি অঞ্চলে কোথাও যদি কোনো একটা জলাশয় থাকে, সেই জলাশয়কে কেন্দ্র করে সেখানে বিভিন্ন গাছপালা হবে, কৃষিকাজ করা হবে এবং জনবসতি গড়ে তোলা হয়, সেটাকে বলা হয় মরুদ্যান বা ওয়েসিস। তাহলে আমাদের বায়ুর ক্ষয়কার্যের ফলে যেসব ভূমিরূপগুলো গড়ে ওঠে সেগুলো আমরা জানলাম। এবার বায়ুর সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপগুলো কী কী? একটা বালিয়ারি, একটা লোহিত সমভূমি জানবো। বালিয়ারি কী হচ্ছে? বালির হচ্ছে এইগুলো বালুগুলো যখন অনেকটা জায়গা থেকে বায়ু বয়ে নিয়ে আসার পরে কোনো একটা জায়গায় এরকম উঁচু ঢিপই তৈরি করবে, এরকম উঁচু ঢিপের মতো তৈরি করবে, সেটাকে আমরা বলবো বালিয়ারি। যেমন আমি একটা যদি বলি, একটা তির্যক বালিয়ারি কোনগুলো? একটা তির্যক বালিয়ারির নাম কি? বারখান। বারখান হচ্ছে একটা তির্যক বালিয়ারি, এটা শর্ট প্রশ্ন হিসেবে দেয়। 2 নম্বর আমরা জানবো লোয়েস সমভূমি। লোয়েস মানে কি? লোয়েস মানে বালু। বালু দ্বারা ধরুন আমরা যদি বলি যে আমার মরু অঞ্চলটা, এটা যদি আমার মরু অঞ্চল হয়, এটা মরু অঞ্চল, এখানে নির্দিষ্ট একটা সীমারেখা আছে এবং প্রতি বছর যদি এই মরুভূমি থেকে বায়ু প্রবাহের দ্বারা এই অঞ্চলটা বৃদ্ধি পেতে থাকে তাকে, এবং নতুন করে আবার একটা বালির সমভূমি বা মরুভূমির সমভূমি তৈরি হচ্ছে, এটাকে আমরা বলছি লোয়েস সমভূমি। তাহলে আমরা দেখলাম যে প্রথম অধ্যায়ের বহির্জাত প্রক্রিয়ার মধ্যে যে 3টা শক্তি ছিল, নদী, হিমবাহ এবং বায়ু, তাদের যে কাজগুলো ছিল সেই কাজগুলো সম্পর্কে আমাদের জানা হয়ে গেল, এবং এই কাজগুলোর ফলে কোন কোন কাজের ফলে কোন কোন ভূমিরূপগুলো গড়ে হচ্ছে সেই ভূমিরূপগুলো আমরা দেখতে পেলাম। এবার তাহলে আমরা চলে যাই দ্বিতীয় অধ্যায়। এবার আমাদের দ্বিতীয় অধ্যায় হচ্ছে কি? বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলের প্রধান 3টি উপাদান। এই 3টি উপাদান কি? জলীয় বাষ্প,
গ্যাসীয় পদার্থ, ধূলিকণা। বায়ুমণ্ডলের তিনটি যে উপাদান, গ্যাসীয় পদার্থ, জলীয় বাষ্প এবং ধূলিকণা। এবং এই বায়ুমণ্ডলের যদি আমি দেখি, বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস আছে, এই গ্যাসগুলোর মধ্যে আমাদের দেশে সবথেকে যদি যে গ্যাসটার পরিমাণ বেশি সেটা আমরা জানি নাইট্রোজেন। নাইট্রোজেনের পরিমাণ কত? 78.08% এরকম অ্যাপ্রক্স। এবং এরপরে দ্বিতীয় যে গ্যাসটি আছে সেটা হচ্ছে আমাদের অক্সিজেন, সবথেকে গুরুত্বপূর্ণ গ্যাস। এই দ্বিতীয় গ্যাসটার পরিমাণ কত? 20%। অক্সিজেনের পরিমাণ হচ্ছে আমাদের 20%। এবং আরও যদি দেখি আরেকটা গ্যাস, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? 0.033%। এই গ্যাসগুলো ছাড়াও আরও যদি আমরা এই বায়ুমণ্ডলকে দেখি, বায়ুমণ্ডলকে বিভিন্ন স্তরে আমরা ভাগ করতে পারবো। সেই স্তরগুলো কি? আমরা যদি প্রথম স্তরটা দেখি, ট্রপোস্ফিয়ারের আমাদের যে উচ্চতা সেটা হচ্ছে 0 ডিগ্রি থেকে আমরা অ্যাপ্রক্স 0 কিলোমিটার থেকে 20 কিলোমিটার পর্যন্ত আমরা ধরতে পারি। কারণ অনেক ক্ষেত্রে আবার অনেক জায়গায় দেখা আছে, অনেক বইতে লেখা আছে সেটা 12 কিলোমিটার আছে বা 15 কিলোমিটার। আমরা এখন ধরে নিলাম 0 কিলোমিটার থেকে এটা আমরা 18 কিলোমিটার ধরলাম। 18, এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ারের কিন্তু আবার এর একটা নাম আছে, সেটা কি? এটাকে বলা হয় ক্ষুদ্রমণ্ডল। কারণ কি? যত ঝড় ঝামেলা যা কিছু সব কিন্তু এই স্তরে হয়, ওই জন্য আমরা ট্রপোস্ফিয়ারকে নাম দিয়েছি ক্ষুদ্রমণ্ডল। ট্রপোস্ফিয়ারের যদি আমরা এর পরের স্তরটা দেখি, সেটাকে বলা হয় স্ট্রাটোস্ফিয়ার। এই স্ট্রাটোস্ফিয়ারে একটা গ্যাস দেখতে পাওয়া যায়। এবং স্ট্রাটোস্ফিয়ারে যদি আমরা উচ্চতা দেখি, 18 কিলোমিটার থেকে আমরা 50 কিলোমিটার ধরে নেব, এটা এখন 50 কিলোমিটার। এই স্ট্রাটোস্ফিয়ারে একটা গ্যাস পাওয়া যায়, সেই গ্যাসটার নাম হচ্ছে ওজোন স্তর। এই ওজোন স্তর সম্পর্কে আমরা জানবো। ওজোন স্তরটা অ্যাকচুয়ালি আমাদের বলা হয় এটা হচ্ছে পৃথিবীর ছাতা। কারণ কি? সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মিটা আসে, আলট্রাভায়োলেট রশ্মি, ওটা যদি সরাসরি আমাদের পৃথিবীতে পৌঁছায় এবং আমাদের শরীরে পড়ে, তাহলে আমাদের শরীরে কী হবে? চামড়াগুলো ক্যান্সার হবে, পুড়ে যাবে, চোখের ক্ষতি হবে, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি সৃষ্টি হবে। কিন্তু ওজোন স্তর ওই ক্ষতিকর রশ্মিটাকে ছেঁকে, বা যেমন আমাদের চা কী করা হয়, চা খাওয়ার সময় আমাদের যখন চা সেঁকনিতে চাটা সেঁকি, তখন কী হচ্ছে? যেটা আমরা খাবো, পান করবো, চাটা অরিজিনাল সেটা পড়ে যাচ্ছে এবং চায়ের যে পাতাগুলো রয়েছে সেগুলো সেঁকে থেকে যাচ্ছে। ওই জন্য বলা হচ্ছে আমাদের যে পৃথিবীর সাঁতারটা বা ওজোন স্তরটি কী হচ্ছে? ক্ষতিকর পদার্থগুলোকে রেখে দিচ্ছে, এবং যেটা আমাদের যে আলোটা আমাদের প্রয়োজন, আমাদের জীবজগৎ ধারণ করার ক্ষেত্রে প্রয়োজন এবং উপযোগী, সেটাকে আমাদের পৃথিবীতে বাড়াচ্ছে। ওইটাই হচ্ছে আমাদের ওজোন স্তরের কাজ। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে ওজোন হোল নামে একটা শব্দ আমরা পাচ্ছি। ওজোন হোলটা কি? ওজোন হোল হচ্ছে এই আমরা বর্তমানে এত পরিমাণ গ্যাস উৎপাদন করছি। কী কী গ্যাস? সিএফসি, যার পুরো নাম হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন। এইসব গ্যাস কীভাবে উৎপন্ন হচ্ছে? আমরা যত দিন যাচ্ছে তত আমরা আধুনিক হচ্ছি, তত আমরা শৌখিন হচ্ছি প্রতিনিয়ত এবং মডার্ন হচ্ছি। এর ফলে আমাদের শৌখিনতার পরিমাণ এত পরিমাণ বেড়ে গেছে যে বর্তমানে আমরা যদি দেখি রেফ্রিজারেটর, এয়ার কুলার, এয়ার কন্ডিশনার, ফ্রিজ, এসি, টিভি, মোবাইল, এইসব পদার্থগুলো প্রচুর পরিমাণে ব্যবহার করা হচ্ছে এবং এর উৎপাদন ক্ষমতাও প্রচুর পরিমাণে হচ্ছে। যেমন আমরা যদি বলি এর সবথেকে বেশি উৎপাদন আমেরিকার দেশগুলোতে হচ্ছে, ইউরোপিয়ান যে দেশগুলো আছে সেই সব দেশগুলোতে প্রতিনিয়ত এর উৎপাদন ক্ষমতা বৃদ্ধি বেড়েই যাচ্ছে এবং বর্তমানে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রেও এই পদার্থগুলো উৎপাদনের ক্ষমতা বেড়েই চলছে। এর ফলে কী হয়? এর ফলে আমাদের সবথেকে ক্ষতিকারক যে গ্যাসটা সেটা হচ্ছে সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বনের পরিমাণ প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। এবং এই ক্লোরোফ্লোরোকার্বন কী করছে? আমাদের ওজোন স্তরকে ধ্বংস করছে, ওজোন স্তরকে ধ্বংস করে দিচ্ছে। আর আমরা যদি বলি প্রতিনিয়ত আমাদের যানবাহনও বেড়ে যাচ্ছে, যানবাহন থেকে যে ধোঁয়া বেরোচ্ছে সেটা আমাদের পরিবেশের ক্ষতি করে। তারপর আমরা কয়লা জ্বালাচ্ছি, বিভিন্ন পদার্থ পোড়াচ্ছি, আগুন জ্বালাচ্ছি, সেখান থেকে যে ধোঁয়াগুলো হয় সেই ধোঁয়াগুলো থেকেও আমাদের বিভিন্ন গ্যাস উৎপন্ন, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, কার্বন মনোক্সাইড, বিভিন্ন গ্যাসগুলো তৈরি হচ্ছে। এই গ্যাসগুলো কী হচ্ছে? আমাদের বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এবার ওজোন স্তরে যে আমার সিএফসির ফলে ওজোন স্তরের যে ধ্বংস হচ্ছে, এর ফলে কী হচ্ছে? ওজোন স্তরে আমাদের একটা ছিদ্রের দেখা দিচ্ছে। ওজোন স্তরে আমাদের যে ছিদ্রগুলো দেখা দিচ্ছে, এই ছিদ্রগুলো কোথায় দেখতে পাওয়া যাচ্ছে? বলা যাচ্ছে এই ছিদ্রগুলো আন্টার্কটিকা মহাদেশে দেখতে পাচ্ছি। আর এই ছিদ্রগুলোরই নাম দিয়েছি আমরা ওজোন হোল। এবার এইগুলো থেকে আমাদের যাতে এই ওজোন স্তরকে আমরা বাঁচাবো, তার জন্য আমাদের কী কী করণীয়? ওজোন স্তরকে বাঁচানোর জন্য আমাদের করণীয় হচ্ছে, বা ওজোন স্তর ধ্বংসের হাত থেকে রক্ষা করার উপায়গুলি হলো যে প্রতিনিয়ত আমাদের যেসব পদার্থগুলো ব্যবহার করছি, যেগুলোতে রেফ্রিজারেটর, এয়ার কুলার, এয়ার কন্ডিশনার, ফ্রিজ, টিভি, মোবাইল, ল্যাপটপ, বিভিন্ন যে পদার্থগুলো, সেই পদার্থের পরিমাণ আমরা কমিয়ে দেবো। এবং আমাদের দেখতে হবে এই পদার্থের সঙ্গে কোন জিনিসগুলো ব্যবহার করলে যে আরও অতিরিক্ত ক্ষতি হতে পারে, সেই পদার্থগুলো আমাদের সরকারিভাবে বা নিজস্ব সচেতনতার জন্য, নিজেদের ভালোর জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের সেগুলো নিয়ন্ত্রণ করতে হবে। তারপর আমরা যেসব প্রাকৃতিক গ্যাসগুলো, কয়লা, জীবাশ্ম, এগুলো যে আমরা অত্যাধিক হারে ব্যবহার করছি, এর ফলেও কী হচ্ছে? আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। সেই দিকে আমাদের নজর রাখতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম সেগুলো ব্যবহার করতে পারে, যাতে আমরা যেটাকে আমরা সুন্দর একটা ভাষা বলি কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথাও আমাদের মাথায় রাখতে হবে।
পরবর্তীতে যদি আমরা দেখি যাই যে এই একটা শব্দ পাবো, এর মধ্যে আমরা গ্রিন হাউস গ্যাস। এই গ্রিন হাউস গ্যাস কি, শীতপ্রধান দেশে দেখতে পাবো যে ওখানে যেহেতু সূর্যের তাপটা খুবই কম, সূর্যের তাপটা কম থাকার কারণে ওখানে প্রতিনিয়ত কিন্তু আমাদের সূর্যে, যেমন আমরা আমাদের দেশগুলোতে কী হয়, যখন গ্রীষ্মের সময় আমরা প্রতিনিয়ত বলতে গেলে সূর্য দেখতেই পাচ্ছি, সূর্যের তাপ পাচ্ছি প্রতিনিয়ত কম বেশি হোক, কিন্তু ওখানে কিন্তু সেটা না। এবার ওই সূর্যের তাপটা যদি আমার পর্যাপ্ত পরিমাণ না পাওয়া হয়, তাহলে কী হচ্ছে, আমার কৃষিকাজে বাধা দেখা যাবে। এর ফলে ওরা কী করছে, কাচের তৈরি ঘর তৈরি করছে, এবং ওই ঘরে যখন সূর্যের আলোটা প্রবেশ করছে এবং যখন ওই সূর্যের আলোটা আবার ফিডব্যাক করে উপর দিকে মহাশূন্যে ফিরে যাবে, সেটা কাচের উপরে গিয়ে ধাক্কা খেয়ে আবার ফিরে যেতে পারছে না, আবার নিচের দিকে আসছে। এর ফলে ওই ঘরগুলির উষ্ণতা বৃদ্ধি পায়, বাইরের পরিবেশ থেকে ঘরের উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ফলে সেখানকার বাসিন্দারা তারা কী করছে, সেখানে কৃষিকাজ করছে, এবং কৃষিকাজ করার ফলে সেখানে কৃষি শাক সবজি এইসব বিভিন্ন চাষ করার ফলে সেখানে তারা ভালো অর্থনৈতিকভাবে উন্নত হচ্ছে। এই যে যে ঘটনাটা, এই ঘটনাটার সঙ্গে আমাদের পৃথিবীর যে ঘটনা, গ্যাসগুলো প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে, এবং এই গ্যাসগুলো কী হচ্ছে, মহাশূন্যে ফিরে যাবে আর কি। পৃথিবীর তাপটা যখন, সূর্যের তাপটা পৃথিবীতে এসে পৌঁছানোর পরে কী হচ্ছে, যে তাপটা মহাশূন্যে পৃথিবীকে উষ্ণ না করেই ফিরে যাবে, কিন্তু সেটা আর বেড়ে যেতে পারছে না। আবার কী হচ্ছে, ওই গ্যাসগুলো দ্বারা ধাক্কা খাওয়ার ফলে আবার পৃথিবীটা নেমে যাচ্ছে। এই পৃথিবী উষ্ণ নেমে যাওয়ার ফলে কী হচ্ছে, আমাদের পৃথিবী উষ্ণ দিন প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে। এটাকেই আমরা বলছি গ্রিন হাউস গ্যাস। এবার আমরা তাহলে ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার জানলাম। স্ট্রাটোস্ফিয়ারে আমাদের জানি ওজোন স্তর থেকে হয়। এই স্তরে আরেকটা জিনিস কী হচ্ছে, এখানে কিন্তু আমাদের বিমান চলাচল করছে। এরপর আমরা জানবো মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের একটা পয়েন্ট খুব মনে রাখতে হবে, মেসোস্ফিয়ারে কী হচ্ছে, আমাদের এখানে উল্কাপিণ্ডগুলো এসে কী হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। উল্কাপিণ্ডগুলো এখানে এসে পুরি হয়ে যায় কোথায়, মেসোস্ফিয়ার। তারপরে যে স্তরটা আছে এক্সোস্ফিয়ার, ওখানে যায় কী হচ্ছে, ওখানে আমরা রেডিও তরঙ্গ পাবো। রেডিও তরঙ্গগুলো ওখানেই আছে, বেতার তরঙ্গ, রেডিও তরঙ্গ, এক্সোস্ফিয়ার আছে, এবং সর্বশেষ যেটা আছে সেখানে আমরা কী পাবো, আমাদের স্যাটেলাইটগুলো ওখানে স্থাপন করা আছে, সর্বশেষ স্তরটা। একটা শব্দ আছে লিন তাপ। লিন তাপ কি, আমাদের যে জলীয় বাষ্পটা আছে, এই জলীয় বাষ্পটা ঘনীভূত হওয়ার সময় যে তাপটা নির্গত করে সেটাকে আমরা বলছি কি, লিন তাপ। এবার আমরা জানবো বায়ুমণ্ডলের উষ্ণতা সম্পর্কে জানবো। বায়ুমণ্ডলের উষ্ণতা সম্পর্কে যদি আমরা জানতে যাই, এখানে একটা শব্দ পাবো ইনসুলেশন। ইনসুলেশন কি, ইনসুলেশন হচ্ছে সূর্য থেকে আগত যে সৌররশ্মিটা, সেটাকে আমরা বলছি ইনসুলেশন। সূর্য থেকে যে তাপটা পৃথিবী পৃষ্ঠে আছে সেটাকে আমরা বলছি কি, ইনসুলেশন। এবার একটা জিনিস আছে যে তাপ বাজেট নামে একটা শব্দ আছে, যে আমরা যদি সূর্যের যে তাপটা ধরি, সেটা যদি 200 কোটি ভাগের 1 ভাগ আমাদের পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায়, এবং ওই 1 ভাগ সমান সমান আমরা 100% ধরি। এই 100%-এর কথা বলা হয় যে 100%-এর মধ্যে 34% তাপ যেটা পৃথিবীকে উষ্ণ না করে সরাসরি বায়ুমণ্ডলে ফিরে যায়, এই 34% বা অনেক ক্ষেত্রে 35% দেখা যায়, এই 34% তাপকে আমরা বলছি পৃথিবীর অ্যালবেডো। কারণ এটা কি হচ্ছে, পৃথিবীকে উষ্ণ না করে সরাসরি মহাশূন্যে ফিরে যায়, সেটাকে বলা হয় আমাদের পৃথিবীর অ্যালবেডো। সমউষ্ণ রেখা। সমউষ্ণ রেখা কি, পৃথিবীর যেসব স্থানে উষ্ণতা সমান এবং যে রেখা দ্বারা, কাল্পনিক রেখা দ্বারা আমরা যুক্ত করি, পৃথিবীর যেসব স্থানগুলোতে উষ্ণতার পরিমাণ সমান এবং যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করি, সে তাকেই বলে সমউষ্ণ রেখা। এই সমউষ্ণ রেখা যদি আমি দুটো বৈশিষ্ট্য বলি, একটা হচ্ছে সমউষ্ণ রেখা একে অপরকে পরস্পর ছেদ করবে না, এবং এই সমউষ্ণ রেখাগুলো কখনো বৃত্তাকারও হতে পারে, আবার প্যারালালও হতে পারে। এগুলো হচ্ছে আমাদের সমউষ্ণ রেখার বৈশিষ্ট্য। আমরা জানবো এল নিনো এবং লানিনো কি। এল নিনো হচ্ছে, এল নিনো কথাটা হচ্ছে কি, ছোট্ট শিশু বা ক্রিস চাইল্ড। এটা হচ্ছে আমাদের যদি আমেরিকা দেখি, দক্ষিণ আমেরিকার পেরু, ইকুয়েডর, এই উপকূলে কী হচ্ছে, আমাদের প্রশান্ত মহাসাগরের যে শরৎটা, শীতল শরৎটা এসে কী হচ্ছে, আমাদের এখানে আঘাত করছে, এবং এখানকার যে জলবায়ুটা আছে তার উপর কি একটা প্রভাব পড়ছে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এখানে বন্যার প্রভাব দেখা দিতে পারে। উষ্ণতার এই যে পেরু ইকুয়েডর উপকূলে আমাদের যেটা আমরা বলছি প্রশান্ত মহাসাগরের স্রোতটা, এই প্রশান্ত মহাসাগরের স্রোতটা পেরু মহাদেশে এসে কি একটা উষ্ণ স্রোত, একটা উষ্ণ স্রোত আছে, এখানে আঘাত করে, এবং এই উষ্ণ স্রোতটাকে আমরা তখন বলছি এল নিনো। লানিনো কি, লানিনো হলো সত্য বালিকা। এই লানিনোর পরে লানিনো যদি আমরা দেখি, এটা প্রশান্ত মহাসাগরে দেখা যাচ্ছে, এবং এটার ফলে কি হচ্ছে, আমাদের অস্ট্রেলিয়ার যে অঞ্চলটা আছে, অস্ট্রেলিয়াতে বন্যার প্রভাব দেখা যায়, অস্ট্রেলিয়া অঞ্চলে বন্যা, এবং এর প্রভাব কিছুটা আমাদের ভারতবর্ষেও দেখা যায়। আর একটা শব্দ পাবো জেট স্ট্রিম। জেট স্ট্রিমটা কি, যখন বিশ্বযুদ্ধের সময় আমেরিকার বিমানগুলো, জেট বিমানগুলো কী হচ্ছিলো, যখন তারা যুদ্ধ করার জন্য যাচ্ছিল, এবং যাওয়ার সময় তারা একটা শক্তিশালী ঝড়ের মুখে পড়ে, যেটা ঝড়, এবং সেটা কী হচ্ছিলো, ওদের যাতে বাধা দিয়ে সৃষ্টি করছিলো, এবং আসার সময় কী করছিলো, ওদের গতিটাকে বাড়িয়ে দিচ্ছিলো। এই গতিটাকে বাড়িয়ে দেওয়ার ফলে, এবং ওরা যখন আসলো, এসে এটা নিয়ে আলোচনা করলো, এবং এই জেটগুলোর নাম অনুসারে সেটার নাম দেওয়া হয় জেট স্ট্রিম। এই জেট স্ট্রিমটা আমাদের ভারতবর্ষে কী প্রভাব করছে, আমাদের ভারতবর্ষে আমরা জানি যে
ভারতবর্ষে মৌসুমী বায়ুর প্রভাব অনেকটা আছে। এই মৌসুমী বায়ু যখন আমাদের দক্ষিণ পশ্চিম দিক দিয়ে ভারতে প্রবেশ করে তখন আমাদের জেট স্ট্রিমটা কী করে মৌসুমী বায়ুটাকে ঠেলে এগিয়ে দেয়। এটা হচ্ছে মৌসুমী বায়ুর সঙ্গে জেট স্ট্রিমের সম্পর্ক। তাহলে আমরা দেখলাম দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে গেলো। আমাদের দ্বিতীয় অধ্যায় ছিল হচ্ছে কি, তার আগে দ্বিতীয় অধ্যায়ে আরও কিছু আছে। আমরা যদি দেখি যে ঘনীভবন, ঘনীভবন আসল কি, আর ঘনীভবনের বিভিন্ন রূপগুলো কী। ঘনীভবনের যদি আমরা রূপগুলো দেখি, শিশির, তুহিন, কুয়াশা, ধোঁয়াশা, মেঘ, এগুলো কি, যখন জলীয় বাষ্পটা আমার শীতল হয়ে যাবে সেটা এবং বিভিন্ন আকার ধারণ করবে। যদি আমরা দেখি জলীয় বাষ্পের সঙ্গে আমাদের বালুকণা মিশে যায় এবং ঘনীভূত হয়ে মিশে যায়, তখন আমরা দূরের জিনিসকে আমরা দেখতে পাই না, আবসা দেখায়, সেগুলোকে বলা হয় আমাদের কুয়াশা। এবং এই ঘনীভবনের সঙ্গে বা ঘনীভবন বা জলীয় বাষ্পের সঙ্গে যখন ধুলো বালু মিশে যায় তাকে আমরা বলি ধোঁয়াশা। শিশির কি, যখন ঘাসের উপর যে জলবিন্দুগুলো জমে থাকে তাকে আমরা বলি শিশির। জলচক্র, জলচক্র কি, জলচক্র যদি দেখি আমাদের সূর্য কী করছে, আমাদের ভূপৃষ্ঠের বিভিন্ন জলাশয় আছে, যেমন সমুদ্র, নদী, পুকুর, নালা, এইসব থেকে এবং উদ্ভিদ থেকে কি হচ্ছে, এই জলগুলো বাষ্প আকারে চলে যাচ্ছে, যার ফলে একটা নাম আমরা জল থেকে যেটা যায় সেটাকে আমরা বলি হচ্ছে বাষ্প ভাবন, এবং উদ্ভিদ থেকে যেটা যায় সেটাকে বলি বাষ্পমোচন। এবং যার ফলে কী হচ্ছে, যখন উপরে উঠে যাবে তখন কী হবে, আমাদের এটা জলীয় বাষ্পটা আমাদের ঘনীভূত হবে এবং ঘনীভূত হয়ে বিভিন্ন ধূলিকণার সঙ্গে আশ্রয় করে মেঘের আকার ধারণ করবে। এবং এই মেঘটা যখন অনেকটা জমতে অনেকটা বড় আকার ধারণ করবে এবং সেটা একটা সময় নির্দিষ্ট আমাদের মধ্যাকর্ষণ শক্তিটা নিচের দিকে পড়তে থাকবে, সেই পড়তে থাকা যে জলবিন্দুগুলো সেটাকে আমরা বলছি অধঃক্ষেপণ। এবং এই জলবিন্দুগুলো বা অধঃক্ষেপণ যখন আবার ভূপৃষ্ঠের উপর দিয়ে যেতে থাকবে তখন কিছুটা জল আমার ভূপৃষ্ঠের নিচে জমা হবে এবং বাকিটা সেই আবার সমুদ্রে, তারপর নদীতে, পুকুরে জমা হবে। আর যে জলটা আমার নিচে চলে আসলো সেটাকে আমাদের বলছি গ্রাউন্ড ওয়াটার টেবিল বা আমার ভৌম জলস্তর, এটাকে আমরা বলছি ভৌম জলস্তর বা গ্রাউন্ড ওয়াটার টেবিল। এবং সর্বশেষে দেখা যায় এই জলগুলো আবার সে পুকুর, নদী, নালাতে জমা হলো এবং সেখান থেকে আবার সূর্যের তাপের ফলে কী হচ্ছে, জলগুলো বাষ্প হয়ে উপরে উঠতে থাকলো। এই যে জলের চক্রাকার পদ্ধতি, শোষণ থেকে আবার অধঃক্ষেপণ নামে বৃষ্টি রূপে পৃথিবীতে পড়ছে, আবার জলীয় বাষ্প হয়ে উপরে উঠে যাচ্ছে, এই চক্রাকার পদ্ধতি, এটাকে আমরা বলছি জলচক্র। এবার সমুদ্র স্রোত যেটা হচ্ছে এটা গড়ে ওঠার কারণগুলো আমরা জানতে যাবো। সমুদ্র স্রোত গড়ে ওঠার কী কী কারণ আছে? সমুদ্র স্রোত গড়ে ওঠার কারণ যদি দেখি, 1 নম্বর হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ। নিয়ত বায়ু প্রবাহ আমরা জানি, নিয়ত যে বায়ু একটা নির্দিষ্ট পরে সারা বছর প্রবাহিত তাকে বলে নিয়ত বায়ু প্রবাহ। এই নিয়ত বায়ু প্রবাহ সমুদ্র স্রোত, কারণ বায়ু প্রবাহিত হলে তো সমুদ্র স্রোত প্রবাহিত হবে। 2 নম্বর হচ্ছে কি পৃথিবীর আবর্তন গতি। পৃথিবীর আবর্তন গতিও আমরা জানি, পৃথিবীর প্রতিনিয়ত ঘুরে চলছে। এই ঘোরার ফলেও কী হচ্ছে, আমাদের সমুদ্রের তরঙ্গটা, সমুদ্রের যে স্রোতটা আছে সমুদ্র স্রোতের সৃষ্টি হচ্ছে, যেটাকে আমরা বলি আবর্তন গতিটা কত, 23 ঘন্টা 56 মিনিট। এটা একদিন, আমরা একদিন ধরি বা 24 ঘন্টা ধরি। 3 নম্বর যদি দেখি সমুদ্র জলের উষ্ণতা, এই উষ্ণতাও কিন্তু আমাদের সমুদ্র স্রোতের উপর একটা বিশাল বড় ডিপেন্ড বা ভূমিকা গ্রহণ করে। 4 নম্বর সমুদ্র জলের লবণতা ও ঘনত্ব। ঘনত্ব আমরা জানি যে সমুদ্রের জল, আমরা অবশ্যই জানি যে সমুদ্র জল কী, একটা লবণাক্ত জল। 5 নম্বর যদি উপকূলের আকৃতি, যে সেই উপকূলের আকৃতিটা কেমন তার উপর নির্ভর করেও কিন্তু আমাদের সমুদ্র স্রোতটা হবে। যদি আকৃতি দেখে যদি অনেকটা বদ্ধ বা আকৃতি হয় সেখানেও একটু এবং উন্মুক্ত যে আকৃতি হয় তার মধ্যে বদ্ধ এবং উন্মুক্ত আকৃতির মধ্যে অনেকটা ফারাক দেখা যাবে। তারপর হচ্ছে ঋতু পরিবর্তন এবং বরফের গলনটাও অনেকটা, কারণ কি জলপৃষ্ঠের উপরে যে বরফটা গলে যাচ্ছে, এই বরফটা গলে যাওয়ার ফলে কী হচ্ছে, আমার জলপৃষ্ঠটা একটু বৃদ্ধি পাবে, এর উপরে সমুদ্র স্রোতটা অনেকটা ডিপেন্ডেন্ট থাকে। পৃথিবীব্যাপী এই সমুদ্র স্রোতের প্রভাব, এবার আমরা সমুদ্র স্রোতের কারণ তো জানতে পারলাম, এবার সমুদ্র স্রোতের প্রভাবগুলি কী প্রভাব ফেলছে পৃথিবীতে। 1 নম্বর যদি দেখি মগ্নছড়া সৃষ্টি হয়। মগ্নছড়া সৃষ্টি কীভাবে হচ্ছে, এই সমুদ্র সলনগুলো যেখানে উষ্ণ ও শীতল স্রোতের আমাদের মিলন হচ্ছে সেখানে মগ্নছড়া সৃষ্টি হয়। যেমন শীতল ল্যাব্রাডর স্রোত ও উপসাগরীয় স্রোতের মধ্যে, উষ্ণ উপসাগরীয় স্রোতের মধ্যে যেখানে মিলন হয় সেখানে কিন্তু কী হচ্ছে, একটা সুন্দর পরিবেশ রয়েছে। কিসের জন্য, কাদের জন্য সুন্দর পরিবেশ, ওটা হচ্ছে মৎস্য শিকারীদের জন্য, কারণ ওখানে মৎস্য চাষের ক্ষেত্রে খুব একটা উপযুক্ত পরিবেশ। এর ফলে যারা মৎস্য শিকার করে ওই অঞ্চল থেকেই বেশিরভাগ আর কি প্রচুর পরিমাণে মৎস্য শিকার করা যায়। আমরা আরেকটা নাম জানবো, গ্র্যান্ড ব্যাং মগ্নচূড়া। কী হচ্ছে গ্র্যান্ড ব্যাং মগ্নচূড়া? এই গ্র্যান্ড ব্যাং মগ্নচূড়া কিন্তু হচ্ছে পৃথিবীর বৃহত্তম মগ্নচূড়া বলা হয়। 2 নম্বর আমরা জানো বাণিজ্যিক মৎস্যক্ষেত্রের কারণ। আমি বললাম যে শীতল স্রোত ও উষ্ণ স্রোতে যেখানে মিলন হবে সেখানেই বাণিজ্যিকভাবে আমাদের মৎস্য চাষটা বেশি হবে এবং মৎস্যের চাষ যদি বেশি হয় তাহলে কী হবে, আমরা বাণিজ্যিকভাবে অর্থনৈতিক দিক দিয়েও আমরা শক্তিশালী হয়ে যাবো। 3 নম্বর হিমশৈলের সৃষ্টি। এই হিমশৈলের সৃষ্টি এবং বিপদ কী, আমরা জানি হিমশৈল কাকে বলে। হিমশৈল হচ্ছে জলে ভাসমান যে বরফের খণ্ডগুলো তাকে বলা হয় হিমশৈল। এই হিমশৈলের আর একটা বৈশিষ্ট্য আছে, সেটা কি, হিমশৈলের 10 ভাগের 9 ভাগ হচ্ছে জলের নিচে থাকে এবং 1 ভাগ হচ্ছে জলের উপরে থাকে। আমরা টাইটানিকের গল্প শুনেছি, টাইটানিক
এই টাইটানিকের গল্পে কী হয়েছিল যে এই হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে টাইটানিকটা ভেঙে গেছিলো এবং পুরো সম্পূর্ণ টাইটানিকটা জলের নিচে ডুবে গিয়েছিলো। এবার আমরা জানবো জোয়ার ভাটা। জোয়ার ভাটা কি? জোয়ার ভাটা কী বিশিষ্ট হচ্ছে? জোয়ার ভাটা হচ্ছে পৃথিবীকে চন্দ্র এবং সূর্যের যে মাধ্যাকর্ষণ টান আছে এর ফলে কিন্তু আমাদের জোয়ার ভাটা সৃষ্টি হয়, তাই তো আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি। এবং এই জোয়ার ভাটা যদি আমরা দেখি, জোয়ার ভাটা দিনে দুবার হয়, দুবার জোয়ার ভাটা। একটা জোয়ার ভাটা থেকে আর একটা যদি আমি জোয়ার ভাটা দেখি তো এদের সময়ের ব্যবধান কত? আমাদের 12 ঘন্টা। এবং জোয়ার এবং ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত? 6 ঘন্টা 13 মিনিট, 6 ঘন্টা 13 মিনিট, আর ওটা 12 ঘন্টা 26 মিনিট। এটা হচ্ছে আমার জোয়ার এবং ভাটার মধ্যে পার্থক্য। জোয়ার ভাটা সৃষ্টির কারণ কী হচ্ছে? ওই যে পৃথিবী সূর্য যখন টানছে মধ্যকর্ষণ শক্তি, এরপর কী হচ্ছে? পৃথিবীর জলস্তরটা উপরে উঠে যাচ্ছে, এই যে জলস্তর আছে সেটা উপরে উঠে যাবে, এর ফলে জোয়ার হবে। এবং একটা সময় যখন ছেড়ে দেবে তখন হচ্ছে কি জলটা নেমে যাবে, তখন হবে ভাটা হবে। একটা শব্দ পাবো সিজিগি, যখন চাঁদ পৃথিবী এবং সূর্য, চাঁদ পৃথিবী সূর্য, চাঁদ পৃথিবী এবং সূর্য যখন একই সরল রেখায় থাকবে তখন সেটাকে আমরা বলবো সিজিগি। এবার আরেকটা শব্দ পাবো প্যারেজি ও অ্যাপোজি। অ্যাপোজি কি? যখন চাঁদ থেকে পৃথিবীর দূরত্বটা বেশি হবে তাকে বলবো আমরা অ্যাপোজি, এবং চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব কম হলো তাকে বলবো আমরা প্যারেজি। মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট, এটা আমাদের মনে রাখতে হবে। এবার জোয়ার ভাটার সুবিধা এবং অসুবিধা। জোয়ার ভাটার সুবিধা কি? জোয়ার ভাটার ফলে আমরা কী করতে পারি? বিদ্যুৎ উৎপাদন করতে পারি। তারপরে এই যে মোহনাগুলো আছে সেই মোহনাগুলো কী হবে? পলিমুক্ত হবে এর ফলে। এবং জোয়ারের জল যখন নদীতে আমার প্রবেশ করবে এর ফলে কী হবে? জাহাজ চলাচলে সুবিধা হবে। এবং যদি দেখি সামুদ্রিক এই যে বরফগুলো জমা থাকে সেই বরফ মুক্ত হয়ে যাবে, বরফগুলোকে ঠেলে ফেলে দেবে, এর ফলে কী হবে? উপকূল রেখা বা নদীগুলো কী হচ্ছে? বরফ মুক্ত ধারণ করবে। এবার জোয়ার ভাটা যদি আমি অসুবিধা দেখি কী হয়? অনেক সময় এই নোনা জল, সমুদ্রের নোনা জল নদীতে পড়বে, নদীতে পড়ার ফলে কী হবে? সমুদ্রের যে মিষ্টি জলের মাছগুলো আছে তাদের উপর প্রভাব পড়বে, এবার মাছের পরিমাণ কমে যাবে, অর্থনৈতিক একটা প্রভাব দেখা দিতে পারে। 2 নম্বর, ক্ষয়ক্ষতি হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে বন্যা হয়ে গেল, বন্যার ফলে ক্ষয়ক্ষতি হয়ে গেলো, বাড়ি ঘর জলের তলে চলে গেল। তাহলে আমরা দেখতে পেলাম যে 3 নম্বর যে অধ্যায়টা ছিল আমাদের, সেই 3 নম্বর অধ্যায়টা আমরা শেষ করে ফেললাম যে বায়ুমণ্ডল। এবার 4র্থ অধ্যায় হচ্ছে আমরা পাবো বজ্র ব্যবস্থাপনা। 4র্থ অধ্যায় আমাদের কি? বজ্র ব্যবস্থাপনা। এই বজ্র ব্যবস্থাপনায় আমাদের যেটা জানতে হবে হলো আমাদের বজ্র ব্যবস্থা। বজ্র ব্যবস্থাপনার 4টে আরের কথা আমাদের মাথায় রাখতে হবে। সবথেকে ভেরি ইম্পর্টেন্ট 4 আর নাম কি হচ্ছে? একটা হচ্ছে আমরা যদি দেখি রিডিউস, রিসাইকেল, রিফিউজ, রিডিউস, আর একটা হচ্ছে রিইউজ। এই 4টে আমাদের বজ্র ব্যবস্থাপনার 4R সম্পর্কে আমাদের জেনে রাখতে হবে। বজ্র ব্যবস্থাপনা তার আগে আমরা জানবো বজ্র কি। আমাদের হাতে এই যে একটা মার্কার আছে, এই মার্কারটা যতক্ষণ আমাদের কাজে লাগবে এটা একটা সম্পদ রূপে চলছে, কিন্তু যখন এর মধ্যে কালি থাকবে না কিংবা এটা নষ্ট হয়ে যাবে তখন আমরা এটাকে ফেলে দেবো, এবং ফেলে দেওয়ার পরে কী হবে? এটা একটা বজ্র রূপে পরিবর্তিত হবে, মানে পদার্থ, যে একটা নোংরা পদার্থ হয়ে যাবে, মানে এটা আর আমাদের কাজে লাগবে না। তখন এই বজ্র, এটা আমরা নাম দেবো বজ্র। এরকম বিভিন্ন জিনিস আছে, যেমন আমাদের বাড়িতে যখন আমরা সবজি রান্না করা হয় তখন আলু সেবা, বেগুন সেবা, এগুলো কী হচ্ছে? কিংবা বাজার থেকে যখন মাছ আনার যে প্যাকেটগুলো থাকে সেই প্যাকেটগুলো আমরা কী হচ্ছে? ফেলে যাচ্ছি, ওইগুলো আমাদের তখন কী হয়ে যাচ্ছে? বজ্র। এবার দেখা যাচ্ছে যে এই বজ্র পদার্থগুলো আমাদের বিভিন্নভাবে ক্ষতি করছে সমাজের, পরিবেশ দূষিত করাচ্ছে, এর ফলে মানুষের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি সৃষ্টি হচ্ছে। অতএব তখন আমরা ঠিক করলাম যে এই পদার্থগুলো কি কোনোভাবে ব্যবস্থা করা যাবে, এটা থেকে নতুন কিছু তৈরি করা যাবে, কিংবা এটা একদম এমনভাবে ধ্বংস করা যাবে, কিংবা অন্য কোনো পদ্ধতি আছে কিনা সেটা আমরা ভাবতে থাকলাম। তখন এই ভাবতে যে ব্যবস্থাপনা, যে কিছু একটা পদ্ধতি তৈরি করলাম যে হ্যাঁ এটাকে আমরা অন্যভাবে কাজে লাগাতে পারি, সেটাকে আমরা বলছি ব্যবস্থাপনা, বজ্র ব্যবস্থাপনা। তাহলে তার মধ্যে আমরা 4টে বললাম। একটা বললাম রিডিউস, মানে যে বজ্র পদার্থগুলো আমাদের আছে সেইগুলো কী হচ্ছে? কমাতে হবে। রিডিউস মানে কি? কমানো, আমাদের ব্যবহারটা কমা, যদি আমরা কমাই দিতে পারি তাহলে অনেকটা ভালো হবে। 2 নম্বর যদি দেখি রিসাইকেল, যে ওটা দিয়ে আমরা নতুন কিছু তৈরি করতে পারবো কিনা, ওই পদার্থটা দিয়ে যদি এই মার্কারটা দিয়ে যখন ফেলে দেবো এটা দিয়ে আবার নতুন কিছু তৈরি করা যাবে কিনা সেটা আমাদের ভাবতে হবে, সেটাকে বলছি রিসাইকেল। রিফিউজ মানে কি? যে আমরা দেখছি যে না আমাদের ওই পদার্থগুলো যদি আমরা ব্যবহার না করি, কিংবা ওর পরিপ্রেক্ষিতে আমরা যেগুলো পরিবেশ বান্ধব পদার্থ সেগুলো ব্যবহার করতে পারবো, তাহলে আমরা এটাকে রিফিউজ বা ক্যান্সেল করে দিয়ে আমরা ওই পদার্থগুলো ব্যবহার করব। এবং যদি দেখি যে রিইউজ,
যে আমরা আবার চেষ্টা করতে পারি যে এই পদার্থটাকে দিয়ে যদি আবার আমরা যদি কোনোভাবে আমরা ব্যবস্থা করতে পারি বা ব্যবহার করতে পারি, সেই চেষ্টাটা করবো, সেটাই আমরা বলছি রিইউজ। এবার এই বজ্র ব্যবস্থাপনা সম্পর্কে তিনটা প্রশ্ন খুব ভালোভাবে জানার দরকার আমাদের, যেটা হচ্ছে ফোরার বললাম। আর একটা আমরা জানবো বজ্র ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের শিক্ষার্থীদের কী ভূমিকা, এটা 2 নম্বর পয়েন্ট। শিক্ষার্থীদের ভূমিকা হওয়া উচিত অবশ্যই যে স্কুল বা বিদ্যালয়ের যে পরিবেশ, সেই পরিবেশকে সবসময় আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বজ্র পদার্থগুলো নির্দিষ্ট জায়গায় ফেলানোর জন্য, তার জন্য আমাদের কী হচ্ছে বিভিন্ন পদ্ধতি দরকার, যেমন ডাস্টবিনগুলো ব্যবহার করা, নির্দিষ্ট একটা জায়গায় ফেলবে এবং প্রতিনিয়ত তার স্কুলের ক্লাসরুমগুলো, মাঠ, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এবং সর্বোপরি আমরা বলতে পারি মানুষের কাছে গিয়ে মানুষকে সচেতন করতে হবে যে আমাদের বজ্রগুলোকে কীভাবে ব্যবহার করা উচিত, কোথায় ব্যবহার করা উচিত, কোথায় ফেলে দেওয়া উচিত, কীভাবে এর পুনর্ব্যবহার করা উচিত, এগুলো করতে হবে। এগুলো হচ্ছে আমাদের শিক্ষার্থীদের ভূমিকা। এবার এই বজ্র ব্যবস্থাপনা মোকাবেলায় আমাদের কী কী করণীয়, আমাদের করণীয়গুলো কী, আমরা সেই একইভাবে বলতে পারি বজ্র ব্যবস্থাপনা মোকাবেলায় কী আমাদের সর্বোপরি আমাদের মানুষদের সচেতন হতে হবে যে হ্যাঁ আমরা বজ্র ব্যবস্থাপনা, আমরা যে বজ্রগুলো আছে সেগুলো নির্দিষ্ট দিকে ফেলবো, নাহলে কী হবে পরিবেশ ক্ষতি হবে, পরিবেশ ক্ষতি হলে কী হবে আমাদেরও ক্ষতি হবে। একটা সময় মানুষের মধ্যে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দেখা দেবে, যেমন শহর অঞ্চলে বেশিরভাগ এগুলো দেখা যায়। শহর অঞ্চলে বলা হয় যে শহর অঞ্চলে বজ্র পদার্থের প্রভাবগুলো কী, শহর অঞ্চলে দেখা যায় যে নোংরা ড্রেনগুলো আছে, সেখানে ইঞ্জেকশন, সিরিজ, তারপর বিভিন্ন প্লাস্টিক নোংরা জিনিসগুলো ফেলে দেওয়া হয়। এর ফলে কী হচ্ছে সেখানে মশা মাছি এগুলো জন্ম হচ্ছে এবং ওর ফলে দেখা যাচ্ছে নোংরা জল টল দিয়ে একই জায়গাতে যাচ্ছে এবং মানুষ, শহর অঞ্চলের মানুষের অনেক সময় অনেক মানুষ কী সে হয় ম্যালেরিয়া, ডেঙ্গু, এইসব কলেরা, এইসব রোগে কী হচ্ছে আক্রান্ত হচ্ছে, এর জন্য মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে। ওই জন্য আমাদের অবশ্যই মনে রাখতে হবে বজ্র ব্যবস্থাপনা সম্পর্কে, বজ্র ব্যবস্থাপনা করতে হবে এবং তার জন্য যে পদক্ষেপগুলো রিডিউস, রিসাইকেল, রিফিউজ বা রিইউজ, এই পদক্ষেপগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে আমাদের যে চতুর্থ অধ্যায়টা ছিল, চতুর্থ অধ্যায় কী ছিল, বজ্র ব্যবস্থাপনা। বজ্র ব্যবস্থাপনা সম্পর্কে আমরা জানতে পারলাম যে বজ্র ব্যবস্থাপনা কী। এইবার আমরা চলে যাব পঞ্চম অধ্যায়। আরেকটু পয়েন্ট বলি আমি, সেটা হচ্ছে কি একটা গঙ্গা অ্যাকশন প্ল্যান। গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে তৈরি নেওয়া হয়েছিল? গঙ্গা অ্যাকশন প্ল্যান 1986 সালে। এই পয়েন্টটা খালি মনে রাখতে, 1986 সালে গঙ্গা অ্যাকশন প্ল্যান নেওয়া হয়েছিল। এবার জৈব ভঙ্গুর। জৈব ভঙ্গুর কী? জৈব ভঙ্গুর পদার্থ, যে বজ্রগুলোকে কী হবে নষ্ট করে দেওয়া যাবে, যে বজ্রগুলোকে কী হবে মাটির সঙ্গে মিশানো যাবে এবং পচনশীল হয়ে যাবে, সেটাকে বলে জৈব ভঙ্গুর বজ্র পদার্থ। আর বলছিলাম তিনটা। এবার আরেকটা যে প্রশ্ন আছে সেটা হচ্ছে ভাগীরথী হুগলি নদীর উপর বজ্র প্রভাব আলোচনা করো। এটা যে কোনো নদী হোক, ভাগীরথী, হুগলি হোক, গঙ্গা হোক, পদ্মা হোক, যমুনা হোক, শতুদ্র হোক, দামোদর কিংবা তিস্তা নদী, আমাদের এই যে কোনো নদী হোক, এই নদীগুলোর উপর এখানে আমরা যে কোনো নদী বলতে পারি, একই জিনিস হবে। ভাগীরথী, হুগলি, এইসব নদী আমরা এখানে আলোচনা করা হয়েছে। উপর বজ্র পদার্থের প্রভাবগুলো কী হতে পারে? আমাদের বজ্র পদার্থগুলো যদি আমরা এইসব নদীর উপর পড়ি, তাহলে নদীর জল দূষিত হবে। নদীর জল যদি দূষিত হয়, এবার ওই জল যেসব মানুষজন পান করবে বা যেসব গ্রামবাসী বা লোকজন পান করবে, কী হবে তাদের শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বে। 2 নম্বর, নদীর জল দূষিত হওয়ার ফলে ওখানকার যে মাছগুলো আছে সেই মাছগুলো দূষিত জল পান করবে এবং অবশেষে মানুষ যখন এই মাছগুলোকে খাবে তখন ওই রোগটা মানুষের মধ্যে ছড়াই যাবে এইভাবে। এবং এই একটা সময় দেখা যাবে যে জল দূষিত হওয়ার পরে পরিবেশেরও ক্ষয়ক্ষতি হচ্ছে এবং কৃষি জমির উপরে প্রভাব পড়বে। রাসায়নিক পদার্থগুলো যখন জল থেকে আমাদের কৃষি জমিতে দেওয়া হবে তখন কী হবে তখন দূষিত জলটা যখন রাসায়নিক পদার্থ সমেত জমিতে পড়বে তখন আমাদের ক্ষয়ক্ষতি দেখা দেবে। এবার আমরা চলে যাব, সময় নষ্ট না করে চলে যাব পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ে আমাদের যদি দেখি ভারতের প্রশাসনিক বিভাগগুলো, একটু ভারত নিয়ে আমরা জানবো। এবার যদি আমরা দেখি, আমরা ভারত হচ্ছে কি আয়তনের দিক থেকে ভারত হচ্ছে পৃথিবীতে সপ্তম। প্রথম হচ্ছে কি এখন আমাদের, প্রথম হচ্ছে রাশিয়া, দ্বিতীয় কানাডা, তৃতীয় চীন, আর চতুর্থ ব্রাজিল, তারপর পঞ্চম আমেরিকা, ষষ্ঠতে হচ্ছে অস্ট্রেলিয়া এবং সপ্তমে হচ্ছে আমাদের ভারতবর্ষ 7 নম্বর আয়তনের দিক দিয়ে। এবং জনসংখ্যার দিক দিয়ে যদি 2011 সালের আদমশুমারি যদি আমরা দেখি, 2011 সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যার দিক দিয়ে ভারতবর্ষ হচ্ছে দ্বিতীয়, প্রথম হচ্ছে চীন। যে কর্কটক্রান্তি রেখাটা আছে, সেই যে কর্কটক্রান্তি রেখা আমাদের ভারতবর্ষে 8টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে, আমরা জানি 8টি রাজ্যের উপর দিয়ে। এবং আমরা যদি দেখি ভারতবর্ষে যে দক্ষিণতম বিন্দু এবং উত্তরতম যে বিন্দু, যেটা উত্তরতম বিন্দু, সেই উত্তরতম বিন্দুর নাম হচ্ছে আমরা ইন্দ্রা কল বলতে পারি এবং দক্ষিণতম যে বিন্দু আছে সেটাকে আমরা বলি ইন্দ্রা পয়েন্ট, বা যেটা কন্যাকুমারীতে ইন্দ্রা পয়েন্ট বলি। ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ কি? চীন। ভারতের এবং ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হচ্ছে মালদ্বীপ। এবং ভারতে যদি আমরা দেখি প্রতিবেশী দেশ কয়টি? 9টি প্রতিবেশী দেশ। সার্ক নামে একটা শব্দ, সার্ক হচ্ছে কি সাউথ এশিয়ান দেশগুলো মিলে 8টা যে দেশ ছিল, এই 8টা দেশ মিলে আমাদের
কি একটা সংগঠন তৈরি করেছিল, তার নাম হচ্ছে সার্ক, এবং এটা তৈরি করা হয়েছিল কোথায়? ঢাকা, বাংলাদেশের ঢাকা শহরে। আর এই সার্কের যদি আমরা সদর দপ্তর দেখি, সদর দপ্তর হচ্ছে আমাদের নেপালের কাঠমান্ডুতে হচ্ছে সার্কের সদর দপ্তর অবস্থিত। 3 বিঘা করিডোর হলো পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা যে মেখলিগঞ্জ এরিয়া এবং বাংলাদেশের মধ্যে যে জায়গাটা আছে ওটা যদি আমরা দেখি 178 মিটার দৈর্ঘ্য এবং 85 মিটার প্রস্থ। এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকেই বলা হয় 3 বিঘা করিডোর। এই যে সার্ক, 3 বিঘা করিডোর, এইগুলো আমার আলাদা ভিডিও আছে, সেই ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করা আছে। কারণ ওই ভিডিওগুলো এবং এইগুলো নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করে তার জন্য আমাদের এক্সট্রা সময় লেগে যাবে, 1-1.5 ঘন্টা সময় লাগবে। ওই জন্য ওটা আলাদা করে কারো যদি আরও এক্সট্রা এর সম্পর্কে জানতে হয় বা অনেকটা আরও জানতে হয়, সেই আলাদা ভিডিওগুলো সার্চ করবে আমাদের সেমিস্টার যারা ক্লাসে অবশ্যই পেয়ে যাবা। আমরা যদি দেখি আমাদের ভারতের যে রাজ্যগুলো, এই রাজ্যগুলো যে ভাগ হয়েছিল কিসের ভিত্তিতে ভাগ হয়েছিল? আমাদের ভারতের রাজ্য পুনর্গঠন আইন যেটা 1956 সালে, যেটা ভাষার ভিত্তিতে ভাগ হয়েছিল। এবং আমরা যদি দেখি প্রথম ভাষার ভিত্তিতে যে রাজ্যটা ভাগ হয়েছিল সেটার নাম ছিল অন্ধ্রপ্রদেশ। ভারতের প্রাকৃতিক পরিবেশ, এই প্রাকৃতিক পরিবেশের দিক দিয়ে যদি আমরা দেখি ভারতকে কয়টি ভাগে ভাগ করছি আমরা? একটা হচ্ছে উত্তরে পার্বত্য অঞ্চল, 2 উত্তরে সমভূমি অঞ্চল, 3 উপকূলীয় মালভূমি, 4 উপকূলীয় সমভূমি, 5 হচ্ছে দ্বীপপুঞ্জ। এই 5টি ভাগে ভাগ করছি। আচ্ছা, উত্তরে পার্বত্য অঞ্চল, উত্তরে সমভূমি অঞ্চল। উত্তরে পার্বত্য অঞ্চল কোনটা? যেটা আমাদের হিমালয় পার্বত্য অঞ্চল, সেটাকে বলছি আমরা উত্তরে পার্বত্য অঞ্চল। দ্বিতীয়টা যদি আমরা দেখি উত্তরে সমভূমি অঞ্চল, যেটা গঙ্গার যে অঞ্চলগুলো, গঙ্গা নদীর 2 পারের যে অঞ্চল, সেগুলোকে আমরা বলছি উত্তরে সমভূমি অঞ্চল। যেটা আমাদের সেই উত্তরাখণ্ড থেকে শুরু করে একদম আমরা যদি যাই আমাদের পশ্চিমবাংলার যে ভাগীরথী, হুগলি নদী যেগুলোর অঞ্চলগুলো আছে, সেই সব অঞ্চলকে আমরা এর সঙ্গে যুক্ত করে দিতে পারি। বিহার অঞ্চল আছে, বিহারের অঞ্চল, এগুলো হচ্ছে আমার উত্তরের সমভূমি অঞ্চল। 3 নম্বর যদি দেখি উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। মালভূমি অঞ্চলগুলো আছে আমরা জানি, মালভূমি অঞ্চলের কত উচ্চতা, কত 300 থেকে 600 মিটার পর্যন্ত আমাদের মালভূমি অঞ্চল। ছোটনাগপুর মালভূমি অঞ্চল, পশ্চিমঘাট পর্বতীয় অঞ্চলগুলো, এগুলো হচ্ছে আমাদের মালভূমি অঞ্চল। ম্যারাথন ক্লাসটাও একটু পরিশ্রম তো হয়েই যায়। তারপরে আমরা চলে যাব উপকূলীয় সমভূমি। উপকূলীয় সমভূমি কোনগুলো? এই আমরা যদি দেখি আমাদের ভারতবর্ষের উপকূল রেখা কোন রাজ্যে সবথেকে বেশি আছে, সেটা হচ্ছে আমাদের গুজরাট রাজ্যে ভারতের উপকূল রেখা সবথেকে বেশি। এই গুজরাট রাজ্য থেকে শুরু করে আমাদের গোয়া, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, এই যে রাজ্যগুলো, ওয়েস্ট বেঙ্গল, এইসব রাজ্যের যে রাজ্যগুলো আছে এবং এখানে যে সমুদ্র পৃষ্ঠটা আছে, বে অফ বেঙ্গল আছে, আরব সাগর আছে বা বঙ্গোপসাগর, এই সাগরগুলোর যে অঞ্চলগুলো বা কোনগুলো বা সীমান্তগুলো, এইগুলি আমার উপকূলীয় অঞ্চল। আমরা এর থেকে আরও ভালো জানতে পারবো, যেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে যেটা আছে আমাদের সুন্দরবন অঞ্চল, সেটা একটা উপকূলীয় অঞ্চল। এই সুন্দরবন অঞ্চলটা পৃথিবীতে নাম করা কিসের জন্য? এখানে সুন্দরী গাছের জন্য, এত পরিমাণ সুন্দর গাছের জন্য এর নাম দিয়েছে সুন্দরবন। এবং এখানে আরেকটা জিনিস আছে কি, রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাওয়া যায়। এবং 5 নম্বর হচ্ছে দ্বীপপুঞ্জ, যেমন আমাদের আছে লাক্ষাদ্বীপ, মালদ্বীপ, তারপরে কী বলবো ওটাকে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এই দ্বীপগুলো, এখানে বিভিন্ন যে দ্বীপগুলো, সেই দ্বীপগুলো নিয়ে আলোচনা করা আছে এখানে। কারাকোরাম পর্বত, উত্তরের পার্বত্যাঞ্চলের মধ্যে একটা পাবো কারাকোরাম পর্বতশ্রেণী। এই কারাকোরাম পর্বতের মধ্যে কিন্তু আমার K2 বা গডেন ওয়েস্টার্নগুলি আছে, যেটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গের নাম হচ্ছে K2 বা গডেন ওয়েস্টার্ন। এবং পৃথিবীর বৃহত্তম যে পর্বতশৃঙ্গ আছে তার নাম হচ্ছে কি আমাদের মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? 8,048 মিটার। এবং তৃতীয় যে বৃহত্তম পর্বতশৃঙ্গ আছে তার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আমরা যদি প্রস্থ বরাবর হিমালয়কে ভাগ করি তাহলে কী কী পাবো? প্রস্থ বরাবর এটা হচ্ছে 33 হিমালয়। আমরা যদি হিমালয়টাকে এইভাবে দেখি, এই যে হিমালয়, এই যে পিছের পাটটা, এটাকে বলা হয় আমাদের 33 হিমালয়। তারপরে আমরা পাবো হিমাদ্রি পাবো, হিমাচল পাবো, শিবালিক পাবো, হিমাদ্রি, হিমাচল, শিবালিক। এবং 33টা পাবো কি অপোজিট সাইডে বা বিপরীত সাইডে যেটা পাবো সেটা আমাদের 33 হিমালয়। ভারতের বিশাল সমভূমি অঞ্চল। ভারতের বিশাল সমভূমি অঞ্চলের গুরুত্বপূর্ণ দিকগুলো যদি আমরা দেখি, কৃষিকাজ। কৃষিকাজ
ভারতবর্ষ অনেকটা উন্নত আমরা জানি। ভারতে যদি আমরা অধিকাংশ মানুষ বা বেশিরভাগ মানুষই আমাদের কৃষিকাজের সঙ্গে যুক্ত। এই কৃষিকাজের উপর নির্ভর করে অধিকাংশ মানুষ তাদের জীবন ধারণ করে এবং কৃষিকাজের উপর ডিপেন্ড করে ভারতের অর্থনৈতিক অবস্থাও অনেকটা দাঁড়িয়ে আছে। 2 নম্বর যদি আমরা দেখি উন্নত যোগাযোগ ব্যবস্থা, আমাদের দেশের যে উন্নত যোগাযোগ ব্যবস্থা বা ভারতের যে উন্নত যোগাযোগ ব্যবস্থাগুলো যদি দেখি, রেলপথ, সড়কপথ, বিমানপথ, এগুলো যদি দেখি যথেষ্ট উন্নত। সড়কপথও আমাদের বর্তমানে যেটা আমরা দেখতে পাবো সোনালী চতুর্ভুজ। সোনালী চতুর্ভুজটা কি আমাদের কলকাতা, চেন্নাই, মুম্বাই ও দিল্লি এই 4টি বড় শহরকে যে 6 লেন বিশিষ্ট রোড দ্বারা যুক্ত করা হয়েছে তাকে বলা হয় সোনালী চতুর্ভুজ। এবং আর এর সঙ্গে আরেকটা আমরা দেখতে পাবো রেলপথের সঙ্গে আছে হীরক চতুর্ভুজ। এই শহরগুলোকে রেলপথ দ্বারা যুক্ত করার জন্য হীরক চতুর্ভুজ। 3 নম্বর যদি দেখি শিল্পক্ষেত্র উন্নত, বর্তমানে ভারতবর্ষ কিন্তু শিল্পক্ষেত্র অনেকটা এগিয়ে এবং অনেকটা উন্নত। কারণ কি অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার, তারপরে গুণগত মান যেসব বস্ত্র বা যেসব পণ্য দ্রব্যগুলো উৎপাদন করা হয় তার গুণগত মানও অনেকটা উন্নত। 3 নম্বর জনসংখ্যার বিস্তার, আমাদের ভারতবর্ষ বললাম। এবার আমরা জানবো পূর্ববর্তী উচ্চভূমি। পূর্ববর্তী উচ্চভূমির মধ্যে কী আছে আমাদের ছোটনাগপুর মালভূমি। এবার ছোটনাগপুর অঞ্চলকে কেন খনিজ ভাণ্ডার বলা হয় ভারতের? কারণ কি ভারতবর্ষে যদি দেখি 98%, প্রায় 98% যে খনিজ উৎপাদন হয় সেটা হচ্ছে ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকে হয়। এখানকার যেসব খনিজগুলো উৎপাদন হয় যেমন কয়লা, আকরিক লোহা, ম্যাগনিজ, এইগুলি আমরা যদি দেখি কয়লা যে ছোটনাগপুর অঞ্চলের যেসব অঞ্চলে উৎপাদন করা হয় সেই সব অঞ্চলগুলির মধ্যে আমরা দেখতে পাবো রানীগঞ্জ, ঝরিয়া, ধানবাদ, এই অঞ্চলগুলোতেই আমরা দেখতে পাবো। ভারতের জলসম্পদ আমরা কি বুঝবো? জলসম্পদ বলতে আমরা বুঝবো যে যখন জলটাকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করবো এবং সেটা মানুষের কাজে আসবে সেটাকে আমরা বলি জলসম্পদ। যেমন জলে আমরা যদি টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করি এবং এই জলটাকে যখন মানুষ বিভিন্ন গৃহস্থলীর কাজে ব্যবহার করে এবং কৃষিক্ষেত্রে ব্যবহার করছে কিংবা কলকারখানায় ব্যবহার করছে সেটাকেই আমরা তখন বলছি জলসম্পদ। এই জলসম্পদের ক্ষেত্রে যদি আমরা দেখি ভারতবর্ষের নদ নদীকে দুটো ভাগ করছে, একটা উত্তর ভারতের নদ নদী এবং দ্বিতীয়টা দেখি দক্ষিণ ভারতের নদ নদী। উত্তর ভারতের নদ নদী কোনগুলো? উত্তর ভারতের নদ নদীর মধ্যে হচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা, এই নদীগুলো হচ্ছে উত্তর ভারতের নদ নদী, প্রধান নদীগুলো। এবং দক্ষিণ ভারতের নদ নদী কোনগুলো? দক্ষিণ ভারতের নদ নদীগুলো হলো গোদাবরী, কাবেরী, কৃষ্ণা, এগুলো। আমরা এই উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে যদি একটু সামান্য পার্থক্য তুলে ধরি সেগুলো দেখতে পাবো যে উত্তর ভারতের নদ নদীগুলো এটা বরফের জলে পুষ্ট, ওই জন্য সারা বছর এই নদীগুলোতে জল থাকে। এবং দক্ষিণ ভারতের যেমন অনেক নদীগুলো আছে যে নদীগুলো কী হচ্ছে আমাদের বর্ষার জলে পুষ্ট হওয়ার ফলে নির্দিষ্ট একটা সময় বা শীতের সময় বলতে পারি, শুষ্ক সময় বলতে পারি, যে ওই সময় জল দেখা যায় না অনেক নদীতেই। 2 নম্বর পয়েন্ট যদি আমরা দেখি উত্তর ভারতের নদ নদীগুলা দৈর্ঘ্য একটু বেশি হয় এবং দক্ষিণ ভারতের নদ নদীগুলোর দৈর্ঘ্য একটু কম হয়। যেমন আমরা যদি ধরি ভারতের প্রধান যে নদী গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? 2525 কিলোমিটার বা 2550 কিলোমিটার ধরি। এইবার যেটা আমাদের গোদাবরী নদী আছে, এই গোদাবরী নদী কিন্তু এই গঙ্গা নদীর থেকে অনেকটাই দৈর্ঘ্য কম। এবং আমরা যদি বলি যে দক্ষিণ ভারতের যে নদীটাকে গঙ্গা নদীর সমরূপে পূজিত হয় সেটাকে আমরা বলি গোদাবরী নদী, এবং দক্ষিণ ভারতের সবথেকে বৃহত্তম যে নদীটি আছে সেটার নাম হচ্ছে আমাদের গোদাবরী নদী। এবার উত্তর ভারতে যে নদীগুলো আছে, উত্তর ভারতের সব নদীগুলোতে কিন্তু আমরা বদ্বীপ দেখতে পাওয়া যায়, কিন্তু দক্ষিণ ভারতের যে নদীগুলো আছে সব নদীতে কিন্তু আমরা বদ্বীপ দেখতে পাবো না। এবার নিত্যবহ নদী এবং অনিত্যবহ নদী কাকে বলে? যেটা পেরিনিয়াল রিভার এবং নন পেরিনিয়াল রিভার। পেরিনিয়াল বা নিত্যবহ নদী যে নদীতে সারা বছর জল থাকে তাকে বলা হয় পেরিনিয়াল রিভার বা নিত্যবহ নদী, এবং যে নদীতে সারা বছর জল থাকে না তাকে বলা হয় অনিত্যবহ বা নন পেরিনিয়াল রিভার। যেমন আমি যদি একটা নিত্যবহ নদীর নাম বলি, যেমন আমাদের গঙ্গা বলতে পারি, আমাদের গঙ্গা একটা নিত্যবহ নদী। এবার যেটা আমরা একটা নদীর নাম জানবো যে ভারতের অন্তঃবাহিনী নদী, মানে আর অন্তঃবাহিনী নদী কাকে বলা হয়? যে নদী কোনো একটি দেশে উৎপত্তি লাভ করে সেই দেশেই সমাপ্ত হয়ে যায় বা মোহনায় সেই দেশের মোহনায় মিশে যায় কোনো সমুদ্রের, সেটাকেই আমরা বলছি অন্তঃবাহিনী নদী। যদি আমরা দেখি ভারতের একটা অন্তঃবাহিনী নদীর নাম কী আছে, লুনি হচ্ছে ভারতের একটি অন্তঃবাহিনী নদী। এই গঙ্গা নদী বললাম, গঙ্গা নদীর দৈর্ঘ্য 2510 কিলোমিটার। গঙ্গা নদী এর উৎপত্তি স্থল যদি আমরা দেখি, গঙ্গা নদীকে আবার যে সঙ্গম কাকে বলে, যখন দুটো নদী এসে মিল করতে, যেমন একটা যদি দেখি আমাদের ভাগীরথী এবং আরেকটা হচ্ছে অলকানন্দা, এই দুটো নদী দেবপ্রয়াগ, এই জায়গাটার নাম হচ্ছে দেবপ্রয়াগ, এই দেবপ্রয়াগে এসে মিলিত হয়। এই যে মিলিত স্থান এটাকে আমরা বলি নদী সঙ্গম। এবং অলকানন্দা এবং ভাগীরথী নদী এই দুটো নদী মিলিত হয়ে আমাদের গঙ্গা নদীর উৎপত্তি লাভ করছে বা গঙ্গা নদীর নাম ধারণ করছে। এই গঙ্গা নদীর যেখানে উৎপত্তি সেই জায়গাটাকে আমরা বলি গঙ্গোত্রী গোমুখ, এবং যেখানটায় পতিত হয়েছে সেটা হচ্ছে বঙ্গোপসাগর। ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি কোথায়? চেমাইংদুং হিমবাহ, যেটা আমরা বলি চেমাইংদুং হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি। আর এর পতিস্থল কিন্তু আমাদের বঙ্গোপসাগরে আমাদের পতিত হয়েছে ব্রহ্মপুত্র নদী।
ভারতের জলসেচের পদ্ধতি, আমরা ভারতের যে কৃষিক্ষেত্রে যে জলসেচগুলো করি সেটা কী কী পদ্ধতি, যেমন আমরা যদি দেখি যে মোটরের সাহায্যে বা বোরিংয়ের সাহায্যে দেওয়া হয় এবং নদী থেকে ডাইরেক্ট দেওয়া হচ্ছে, এইসবের মাধ্যমে আমরা জলসেচ করি নদীতে। তারপরে নলকূপের মাধ্যমে, সেচখালের মাধ্যমে আমরা ব্যবহার করছি, কূপের মাধ্যমে ব্যবহার করছি, এবং জলাশয়, বিভিন্ন জলাশয়ের মাধ্যমে আমরা কী করছি, এই কৃষিক্ষেত্রে জলটা ব্যবহার করছি। দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে সবথেকে বেশি কিন্তু আমাদের এই জলসেচটা করা হয় দক্ষিণ ভারতে। এবার নিত্যবহ খাল, ওই যে খালগুলোতে সারা বছরের জল থাকে, একই কথা যে নিত্যবহ আর কি, সারা বছর জল থাকবে, সেইগুলোকে বলছি আমরা নিত্যবহ খাল। আর একটা হচ্ছে প্লাবন খাল। প্লাবন খাল কি, যে বর্ষার সময় যে খালগুলোতে জল থাকবে সেগুলোকে আমরা বলছি প্লাবন খাল। বহুমুখী নদী পরিকল্পনা, এই বহুমুখী নদী পরিকল্পনা নিয়ে আমাদের আলাদা করে ভিডিও করা আছে, সেখানেও তোমরা গিয়ে দাদার ক্লাসরুমে সেমিস্টার দাদা যে চ্যানেলটা আমাদের দাদার ক্লাসরুমে একটা চ্যানেল আছে, আর সেমিস্টার দাদা যে চ্যানেলটা, সেখানে দেখতে পাবা যে বহুমুখী নদী পরিকল্পনা নিয়ে বিস্তীর্ণভাবে বা ডিসক্রিপটিভভাবে আলোচনা করা আছে। তাই এখানে হালকা করে বলে যাচ্ছি বহুমুখী নদী পরিকল্পনা, এবং যারা অনেকটা এর সম্পর্কে বহুমুখী নদী পরিকল্পনা সম্পর্কে জানতে চাও তারা আমরা বলবো ওই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এই বহুমুখী নদী পরিকল্পনাকে যখন একটা নদীকে আমরা বিভিন্নভাবে কাজে লাগাতে পারি তখন সেটাকে আমরা বলছি বহুমুখী নদী পরিকল্পনা। যেমন আমরা এই নদীর উপর কী করছি, বাঁধ দিয়ে যখন আমরা টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করতে পারছি, কখনো কখনো বাঁধ দিয়ে এটাকে আমরা সেচ খাল তৈরি করে সেখানে কৃষিক্ষেত্রে জলের কাজ করতে পারছি, এবং কখনো কখনো কলকারখানার জলের ব্যবহার করতে পারছি। এইসবকে আমরা বলছি বহুমুখী নদী পরিকল্পনা। একটা জল সংরক্ষণ কি, আমরা যদি দেখি জলটাকে ভাগ করি, তার মধ্যে 97% জল কি, আমাদের 97% জল হচ্ছে আমার লবণাক্ত জল, এবং যে 3% জল আছে, এই 3% জলের মধ্যে 2% হচ্ছে আমাদের আন্টার্কটিকা মহাদেশে কী হচ্ছে, বরফ হিসেবে রয়েছে, এবং যে 1% জল, সেই 1% জল নদী, নলকূপ, ভৌমজল এইসব রূপে অবস্থান করছে। অতএব আমরা যদি দেখি যে আমাদের স্বাদু জলের যে পরিমাণ, যেটা আমাদের পানীয় জল, তার পরিমাণটা খুবই কম, এবং এই জলটা পরিমাণ দেখা যাচ্ছে অনেক সময় অনেক শহরে জলের প্রবলেম এতটাই দেখা যাচ্ছে যে মানুষ ঠিকমতো টাইম মতো নির্দিষ্ট পরিমাণ জল পাচ্ছে না, এবং অনেকে জল ঠিকমতো সঠিক পরিমাণে জল না পাওয়ার পরে মারা যাচ্ছে। ওই জন্য জল সংরক্ষণ আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবার এই জলগুলো আমরা সংরক্ষণ করবো কীভাবে, আমরা যদি দেখি যে জলগুলো সংরক্ষণ কিন্তু আমাদের যে দক্ষিণ ভারতের রাজ্যগুলো আছে, যেমন তামিলনাড়ু, সেখানে কিন্তু সবথেকে বেশি জলগুলো সংরক্ষণ করা হয়। কীভাবে, আমরা বিভিন্ন কূপ তৈরি করে সেখানে বৃষ্টির জলটা ধরে রাখতে পারি, অথবা আমরা যদি বাড়ি ঘরে দেখি যে সেই ছাদের উপর যদি কোনো ড্রাম কিংবা কোনো ট্যাঙ্কি বসাতে পারি, সেই ট্যাঙ্কিতে জলটা জমা হয়ে থাকতে পারবে। এইভাবে আমরা জলগুলো সংরক্ষণ করতে পারবো। ভারতের জলবায়ু কি, আমরা ভারতকে বলি ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ, তাই তো ভারতের, কারণ কি ভারতের জলবায়ুর উপর, মৌসুমী জলবায়ুর উপর খুব ডিপেন্ডেন্ট বা খুবই প্রভাব পড়ছে। এবং এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে ভারতের জলবায়ুর বৈচিত্র্যটা কেন এত, কোথাও খুবই গরম, কোথাও হালকা গরম, কোথাও খুবই শীত, কী কারণ হচ্ছে উষ্ণতার বৈচিত্র্য। আমরা যদি দেখি যদি আমাদের দার্জিলিং হিমালয় বা কাশ্মীর হিমালয় যে অঞ্চলগুলো আছে, সেই অঞ্চলটা কী হচ্ছে অনেকটাই ঠান্ডা, এবং যদি আমরা রাজস্থানের দিকে যাই, রাজস্থানের দিক থেকে হচ্ছে খুবই গরম বলতে পারি। এবং আমরা যদি আমাদের দক্ষিণের যে রাজ্যগুলো আছে সেখানকার উপকূলীয় অঞ্চলগুলোর দিকে যাই, সেখানে আমরা কী দেখতে পাবো, সমভাবাপন্ন জলবায়ু, খুব একটা গরমও দেখতে পাবো না, খুব একটা ঠান্ডাও দেখতে পাবো না। এই ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলো কী কী আছে, ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক যদি দেখি, আমাদের হিমালয় পর্বতের ফলে কী হচ্ছে, আমরা বলতে পারি যে হিমালয় পর্বত যদি না থাকতো, সাইবেরিয়ার যে শীতটা, কনকনে শীত, সেটা আসার ফলে আমাদের ভারতীয় অনেক অঞ্চল কী হচ্ছে সারা বছর বরফে ঢাকা থাকতো। এর ফলে আমাদের কৃষিক্ষেত্রে, যাতায়াত ব্যবস্থায়, অর্থনৈতিক দিক দিয়ে কী হচ্ছে প্রভাবিত হতো, এবং অনেকটা ক্ষয়ক্ষতির সম্মুখীন দেখতে হতো আমাদের। ভারতের ঋতু বৈচিত্র্য ও মৌসুমী বায়ু, এই মৌসুমী বায়ু আমরা যদি দেখি যে মৌসুমী বায়ুটা ভারতে কখন প্রবেশ করছে, এই মৌসুমী বায়ুটা ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন আমরা বলবো মে জুন মাসে আমাদের ভারতে প্রবেশ করছে, অ্যাকচুয়ালি বলতে গেলে জুনের প্রথম সপ্তাহটায় ভারতে প্রবেশ করছে। এবং এই বায়ুটা যখন ভারতবর্ষে প্রবেশ করছে তখন দুটো শাখায় বিভক্ত হয়ে যাচ্ছে, একটা আরবীয় শাখা, একটা বঙ্গোপসাগরীয় শাখা। এই আরবীয় শাখাটা যখন আমাদের আরবীয় শাখাটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা ভারতে প্রবেশ করলো, তখন পশ্চিমঘাট পর্বতে বাধা পেয়ে সেখানের
প্রতিবার ঢালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটে এবং পশ্চিমঘাট পর্বতের অনুবার ঢালে সেখানে বৃষ্টিপাত খুবই কম হওয়ার ফলে ওই অঞ্চলে কী হয়, বৃষ্টির ছায়া অঞ্চলের সৃষ্টি হয়। এবং আমরা যদি দেখি যে বঙ্গোপসাগরের শাখাটায়, এই বঙ্গোপসাগরের শাখাটা সোজা গিয়ে আমাদের মেঘালয় মালভূমিতে আঘাত করছে এবং মেঘালয় মালভূমিতে আঘাত করার পরে সেখানকার মৌসিনরামের যে চেরাপুঞ্জি অঞ্চলটা আছে, সেই চেরাপুঞ্জি অঞ্চলে কী হচ্ছে, পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত ঘটাচ্ছে। এবং এই মেঘালয় অঞ্চলে যদি আমি আরেকটা দিক দেখতে পাবো, সেটা হচ্ছে শিলং পাহাড়। এই শিলং পাহাড়টাকে আমাদের বলা হয় কি, বৃষ্টির ছায়া অঞ্চল। এবার এই মেঘালয় অঞ্চলে 3টে পাহাড়ের নাম জানবো, যে 3টে পাহাড় খুবই নাম করা। অনেক সময় শর্ট প্রশ্ন দেয় যে গারো, খাসি, জয়ন্তী এই পাহাড়গুলি কোন রাজ্যে দেখা যায়। গারো, খাসি, জয়ন্তী পাহাড়গুলি অ্যাকচুয়ালি মেঘালয় রাজ্যে আমরা দেখতে পাবো। করমণ্ডল উপকূল নিয়ে একটু বলবো। করমণ্ডল উপকূল অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আমাদের তামিলনাড়ু অঞ্চল, ওই উপকূলটাকে করমণ্ডল উপকূল হয়। যদি প্রশ্ন হচ্ছে ভারতে দুবার বৃষ্টিপাত কোন অঞ্চল হয়, সেটা করমণ্ডল উপকূল বা তামিলনাড়ু অঞ্চলে। এবং যদি বলা হয় যে শীতকালে কোন অঞ্চলে বা কোন রাজ্যে বা কোন উপকূলে বৃষ্টিপাত হয়, সেটা আমাদের করমণ্ডল উপকূল বা তামিলনাড়ু রাজ্যে আমাদের শীতকালে বৃষ্টিপাত হয়। আর দুটো শব্দ জানবো, একটা লু, একটা আদি। লুটা কি? লুটা হচ্ছে আমাদের যদি আমরা দেখি পশ্চিমঘাট পর্বত আছে লু এবং আদি। লু হচ্ছে একটা উষ্ণ শরৎ, সেটা দেখা যাচ্ছে কোথায়, হরিয়ানাতে, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব ওইসব অঞ্চলে আমাদের লুটা দেখা যাচ্ছে। এবং রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা ওইসব অঞ্চলে আমাদের লু দেখা যাচ্ছে। লু হচ্ছে একটা উষ্ণ বায়ু। এবং আদিটা কি? আদিটা হচ্ছে একটা ধুলো ঝড়, আর কি গরম ঝড়ও বলতে পারি। আবার যেটা ধুলো ওই ঝড়ের সঙ্গে বা আবহাওয়ার সঙ্গে বা ওই বায়ুর সঙ্গে ধুলো উড়বে এবং খুবই গরম, সেটা গায়ে লাগলে খুবই গরম লাগবে। এই এটা হচ্ছে আদি। এটাও কোথায় দেখা যাচ্ছে? এটা রাজস্থানেও দেখা যাচ্ছে, এটা আমাদের উত্তরপ্রদেশ এবং বিহারেও কিছুটা এই আদিটা দেখা যাচ্ছে। আর একটা আমরা নাম জানবো, সেটা কালবৈশাখী। কালবৈশাখী ঝড়টা কোথায়? এটা অনেক সময় পরীক্ষা দেয় যে কালবৈশাখী ঝড় কোন রাজ্যে দেখা যায়। কালবৈশাখী ঝড় আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে দেখা যায় এবং এটা বৈশাখ মাসে দেখা যায়, জন্য এর নাম দিয়েছে কালবৈশাখী ঝড়। ভারতের মৃত্তিকার শ্রেণীবিভাগ, কোন কোন মৃত্তিকা আমরা পাচ্ছি এখানে যদি আমরা দেখি, পলি মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকার আরেক নাম কি, রেগুন মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, ল্যাটারাইট মৃত্তিকা, পার্বত্য অরণ্য মৃত্তিকা, মরু মৃত্তিকা বা শিরোজম মৃত্তিকা, আর হচ্ছে উপকূলীয় লবণাক্ত মাটি। আমরা প্রথমে জানবো হচ্ছে পলিমাটি। আমাদের ভারতবর্ষে যদি দেখি বেশিরভাগ অঞ্চলটা কিন্তু পলিমাটি, প্রায় 46% অঞ্চল 46% হচ্ছে কি আমাদের পলিমাটি। তাহলে আমরা বলতে পারি পলিমাটি হচ্ছে কি আমাদের ভারতের সবথেকে যে মাটি প্রমাটি বেশি সেটা পলিমাটি। এবং এই পলিমাটির বৈশিষ্ট্য কী? এই পলিমাটিতে আমরা জৈব পদার্থ দেখতে পাবো, জীবাশ্ম দেখতে পাবো। এবার এর ফলে কী হয়, পলিমাটিতে আমাদের উর্বরতা শক্তি বেশি এবং উর্বরতা শক্তি বেশি থাকার ফলে আমাদের পলিমাটিতে কী হবে, কৃষিকাজ ভালো হবে, ফসল উৎপন্ন ভালো হবে, এর ফলে অর্থনৈতিক একটা প্রভাব পড়বে। এখান থেকে আমরা দুটো নাম জানবো, একটা হচ্ছে খাদার, একটা হচ্ছে ভাঙার। খাদার হচ্ছে যেটা নবীন পলিমাটি, সেটাকে বলা হয় খাদার। আর ভাঙার কোনটা? ভাঙার হচ্ছে প্রাচীন পলিমাটিকে আমরা বলি ভাঙার। খাদার এবং এই ভাঙারের মধ্যে যে একটা পয়েন্ট আমরা পেলাম যে একটা নবীন পলিমাটি, একটা প্রাচীন পলিমাটি। যেটা খাদার সেটা হচ্ছে নদীর উপকূল একদম কাছের মাটি, এবং যেটা ভাঙর সেটা হচ্ছে নদী থেকে অনেকটা দূরের মাটি, সেটাকে বলে আমরা খাদার। 3 এই পলিমাটি, এই পলিমাটির আরও বৈশিষ্ট্য কী? পলিমাটি আমাদের আগেই বললাম যে ভারতবর্ষের বেশিরভাগ অঞ্চল কিন্তু পলিমাটি দেখা যায়। পলিমাটির জীবাশ্ম থাকার ফলে এখানকার উর্বরতা শক্তি বেশি এবং এই পলিমাটির কৃষিকাজও বেশি, ফসল উৎপাদনের ক্ষমতাও বেশি। হ্যাঁ, এখানকার কী অঙ্কের ফসল ভালো হয়? এখানকার পলিমাটিতে যেসব ফসল খুব ভালো হয় সেটা হচ্ছে ধান, গম, পাট, যব, এইসব ফসলগুলো, ভুট্টা, এইসব ফসলগুলো খুবই ভালো হয়। 2 নম্বর আমরা জানবো কৃষ্ণ মৃত্তিকা। কৃষ্ণ মৃত্তিকার আরেকটা নাম কি? রেগুন মৃত্তিকা। এই কৃষ্ণ মৃত্তিকার রঙটা কালো থাকার আর কি, রেগুন মৃত্তিকার রঙটা কালো থাকার জন্য নাম কৃষ্ণ মৃত্তিকা। এই মৃত্তিকাগুলো কোথায় দেখতে পাওয়া যায়? এই মৃত্তিকাগুলো সাধারণত আমরা দেখতে পাবো রাজস্থান থেকে কিছুটা গুজরাট, তারপর মহারাষ্ট্র, এইসব অঞ্চলে বেশি দেখতে পাবো। হ্যাঁ, এই অঞ্চলের সবথেকে বেশি যে আমাদের ফসলগুলো হয় আর কি, কৃষ্ণ মৃত্তিকার প্রধান ফসল হচ্ছে কার্পাস বা তুলা। এই ফসলগুলো সবথেকে বেশি হয়। ওই জন্য আমরা দেখতে পাবো যে গুজরাট এবং মহারাষ্ট্রে কিন্তু আমাদের বেশিরভাগ বস্ত্রবান শিল্পগুলো কিন্তু ওই অঞ্চলগুলোতে করেছে, কারণ কি ওখানে কার্পাস বা তুলা, পাট এইসব চাষ খুব ভালো হয়। 3 নম্বর লোহিত মৃত্তিকা। লোহিত মৃত্তিকা কি? এটা হচ্ছে গ্রানাইট শিলা অ্যাকচুয়ালি। লোহিত মৃত্তিকা তোমার এই মাটির রং লাল থাকার জন্যই এই মৃত্তিকার নাম দিয়েছে কি? লোহিত মৃত্তিকা। এবং এই মৃত্তিকা ফসল আমরা যদি বলি যে আমাদের ধান, গম, যব এইসব ফসল খুব একটা ভালো পরিমাণে জন্মায় না, এবং এই মৃত্তিকার উর্বরতা শক্তিও কম থাকার ফলে এই মৃত্তিকার কী হচ্ছে, চাষবাসের খুব একটা সুবিধাজনক হয় না। ল্যাটারাইট মৃত্তিকা। ল্যাটারাইট
শব্দটা কি? ল্যাটারাইট শব্দ হচ্ছে কি একটা ল্যাটার মানে কি ইট থেকে আছে, ইট মানে ল্যাটারাইটেরও কিন্তু একটা লাল মৃত্তিকা বা লোহিত মৃত্তিকা বলা হয়। এই মাটিতেও আমরা যদি দেখি যে উর্বরতা শক্তি কম থাকার ফলে এই আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল, এই মৃত্তিকা আমরা কোথায় দেখতে পাবো? ওয়েস্ট বেঙ্গল আমাদের বাঁকুড়া, বীরভূম ওই সব জেলাগুলিতে আমরা এই ল্যাটারাইট বা ল্যাটারাইট জাতীয় মৃত্তিকাগুলো আমরা দেখতে পাবো। এখানে আরেকটা আমরা পয়েন্ট দেখতে পাচ্ছি, ল্যাটেরাইট মাটি অনুর্বর হওয়ার কারণ কি বললাম যে এখানে জৈব পদার্থের পরিমাণ কম, ওই জন্য এই মাটিতে চাষবাস খুব একটা ভালো হয় না এবং এই মাটিতে ফসল উৎপন্ন খুব একটা ভালো হয় না। পার্বত্য অঞ্চলের মাটি, পার্বত্য অঞ্চলের মাটি ওটা ওরা একটা নাম দিয়েছে শূন্যজেম মাটি। কারণ কি? ওই মাটিতে আমার যে পর্বতে যে গাছপালাগুলো আছে সেই গাছপালা বা পর্ণমোচী যে গাছপালা, ওই গাছের শাল, বাকল, পাতা প্রভৃতি পরে নিচে পরে কী হচ্ছে, একটা নতুন জৈব স্তর তৈরি হচ্ছে এবং একটা স্যাঁতস্যাঁতে একটা স্তর তৈরি হচ্ছে। ওই যে স্তরটা, ওই স্তরটাকেই আমরা বলছি শূন্যজেম মৃত্তিকা। এবার লাস্ট যদি আমরা দেখি মরু মৃত্তিকা, মরু মৃত্তিকা অ্যাকচুয়ালি কোন জায়গাটা? আমরা রাজস্থান পাবো, গুজরাটের কিছুটা অংশ পাবো। ওই সব অঞ্চলে আমরা নাম শুনেই বুঝতে পারবো যে মরু অঞ্চলের মৃত্তিকা কী হবে, এখানে উর্বর তো হবেই না, তারপর জলের পরিমাণ কম। ওই জন্য এইসব অঞ্চলে যেসব উদ্ভিদ জন্মায় সেই সব উদ্ভিদ আমরা বলতে পারি ক্যাকটাস জাতীয় উদ্ভিদ, বিরুৎ জাতীয় উদ্ভিদ, ছোটো ছোটো উদ্ভিদগুলো জন্মায় এবং খুবই কম পরিমাণে জন্মায়। কারণ কি? আর কৃষিকাজটা বলতে গেলে হয় নাই বললে চলে, কারণ এখানে জলের পরিমাণ কম, আমার জৈব পদার্থের পরিমাণ কম, বিভিন্ন প্রাকৃতিক বাধার ফলে এইসব অঞ্চলে আমরা কৃষিকাজ সঠিকভাবে করতে পারি না। লাস্টে মরুমৃত্তিকা হয়ে গেল। এবার আমরা জানবো যে লোহিত মৃত্তিকা এবং ল্যাটারাইট মৃত্তিকার পার্থক্য কী। আমি আগেই বললাম যে লোহিত মৃত্তিকারও যদি আমরা দেখি এর মৃত্তিকার রঙও লাল এবং ল্যাটারাইট মৃত্তিকাও লাল, কিন্তু ল্যাটারাইট মৃত্তিকা হচ্ছে অ্যাকচুয়ালি এই মৃত্তিকার গঠনগুলো একটু শক্ত শক্ত এবং বড় বড়। কারণ কি? এটা ইটের মতো, ইটের সঙ্গে তৈরি করা। ল্যাটার মানে কি? ইট থেকে তৈরি হচ্ছে এবং এই ইটের যে গঠন আমরা যদি দেখি খুবই শক্ত এবং বড় বড়। ওই জন্য বলা হচ্ছে ল্যাটারাইট মৃত্তিকার যে গঠনগুলো, সেই গঠন কি? আমরা মৃত্তিকার যে কণাগুলো আছে সেই কণাগুলোকে আমরা বলছি মৃত্তিকার গঠন। ওই গঠনগুলো আমরা যদি ল্যাটারাইটের সঙ্গে এবং লোহিত মৃত্তিকার সঙ্গে তুলনা করি, লোহিত মৃত্তিকার যে গঠনগুলো সেগুলো একটু হালকা ছোটো হবে এবং ল্যাটারাইট মৃত্তিকার গঠনগুলো একটু বড়। ভারতের স্বাভাবিক উদ্ভিদ, ভারতের স্বাভাবিক উদ্ভিদকে যদি আমরা ভাগ করি এখানে 5টা ভাগ পাবো। একটা ক্রান্তীয় চিরহরিত অরণ্য, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, ক্রান্তীয় মরু অরণ্য, পার্বত্য উদ্ভিদ এবং ম্যানগ্রোভ। এই ক্রান্তীয় যে চিরহরিত অরণ্য এটা কোন অঞ্চল? ক্রান্তীয় চিরহরিত অরণ্য যদি আমরা দেখতে চাই সেটা হচ্ছে আমরা হিমালয় পার্বত্য যে অঞ্চলগুলো সেই অঞ্চলে। কারণ কি? ওখানে আমরা যদি দেখি ওখানে বৃষ্টিপাতও প্রচুর পরিমাণে হচ্ছে এবং ওই যেটা আমরা ক্রান্তীয় অঞ্চল, ক্রান্তীয় অঞ্চলের মানে কি? ক্রান্তীয় অঞ্চলের মানে কি? প্রতিনিয়ত বৃষ্টিপাত হবে এবং ওই অঞ্চলগুলো উষ্ণতা বেশি থাকার ফলেই বৃষ্টিপাত হচ্ছে। আর যেসব অঞ্চলে আমাদের বৃষ্টিপাত বেশি হয় সেই সব অঞ্চলে কী হয়? উদ্ভিদ প্রজাতি বেশি জন্মায়। আর বৃষ্টিপাত বেশি থাকলে সারা বছর পাতা সবুজে দেখা থাকবে, পাতাগুলো পড়বে না, ওই জন্য এটার নাম ক্রান্তীয় চিরহরিত অরণ্য নাম দেওয়া হয়েছে। 2 নম্বরটা যদি আমরা দেখি ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। এই ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য কোনগুলো? ক্রান্তীয় যে উদ্ভিদগুলায় পাতা নির্দিষ্ট একটা সময়, যেমন শীতকালে ঝরে যাবে, নির্দিষ্ট একটা সময় ঝরে যায়, সেইগুলোকে আমরা বলি কি? পর্ণমোচী উদ্ভিদ। এবং 3 নম্বর পয়েন্টে যদি আমরা দেখি ক্রান্তীয় মরু উদ্ভিদ। মরু উদ্ভিদ কোনগুলো? মরুভূমি অঞ্চলে যে ক্যাকটাস জাতীয় গাছগুলো জন্মায় সেই গাছগুলোকে আমরা বলছি মরু উদ্ভিদ, ক্রান্তীয় মরু উদ্ভিদ। চতুর্থ যদি দেখি পার্বত্য উদ্ভিদ। পার্বত্য অঞ্চলে এবং বিভিন্ন ধরনের যদি আমরা হিমালয় পার্বত্য অঞ্চলে নিচের দিকে আসি বা নিচের দিকে যে পার্বত্য অঞ্চলগুলো আছে, আরও আমাদের অন্যান্য যে রাজ্যগুলোতে পার্বত্য অঞ্চলগুলো আছে সেখানকার উদ্ভিদগুলো যদি আমরা দেখি সেই উদ্ভিদগুলোরও প্রকৃতি একটু আলাদা হবে। এবং পঞ্চমত উপকূলের ম্যানগ্রোভ অরণ্য। উপকূল রেখা যে অঞ্চলে, উপকূল অঞ্চল যেমন কি আমাদের সুন্দরবন অঞ্চলে আমরা কি দেখতে পাচ্ছি? ম্যানগ্রোভ উদ্ভিদ। এই ম্যানগ্রোভ উদ্ভিদের একটা বৈশিষ্ট্য কী বলতে পারি আমরা? যে এই উদ্ভিদের যে শ্বাসমূলগুলো দেখা যায়, শ্বাসমূল বা ঠেসমূল বলি, যে ওইগুলো কী হচ্ছে? মাটির উপরে উঠে যাচ্ছে। কিসের জন্য? মানে লবণাক্তর পরিমাণ এতটা বেশি ওই অঞ্চলে যে ওখানকার শিকড়গুলো, যেটা মূলগুলো মাটির উপরে চলে যাচ্ছে, আর ওইগুলোকে আমরা ঠেসমূল বলি এবং ওইগুলো থেকে কী হচ্ছে? ওরা অক্সিজেনটা গ্রহণ করছে উদ্ভিদের। যেমন ওখানকার যদি ম্যানগ্রোভ কয়েকটা উদ্ভিদের নাম বলি, ম্যানগ্রোভ উদ্ভিদ কী আছে? সুন্দরী, গরান, গেওয়া, এইগুলো হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদ। এই ম্যানগ্রোভ উদ্ভিদের আরও কয়েকটা যদি আমরা বৈশিষ্ট্য দেখি, উদ্ভিদে যা ম্যানগ্রোভ সুন্দরবন, যে এইখানকার সবথেকে বেশি পরিমাণ যে উদ্ভিদটা জন্মায় সেটা হচ্ছে সুন্দরী এবং এই সুন্দরী গাছের পরিমাণ এতটা পরিমাণ যে ওই জন্য এই অঞ্চলের নাম দেওয়া হয়েছে সুন্দরবন অঞ্চল। তাহলে পর্ণমোচী উদ্ভিদও বললাম যে উদ্ভিদের পাতা নির্দিষ্ট একটা সময় বা শীতকালে ঝরে যায় তাকে বলা হয় আমরা পর্ণমোচী উদ্ভিদ। আর যে উদ্ভিদের পাতা সারা বছর সবুজে ঢাকা থাকে যে উদ্ভিদটা, তাকে বলা হয় আমরা চিরসবুজ উদ্ভিদ। ভারতের কেন্দ্রীয় বনভূমি এটা কোথায় অবস্থিত? এটা মনে রাখতে হবে, এটা 1 নম্বর পয়েন্ট। ভারতের কেন্দ্রীয় বনভূমি অবস্থিত দেরাদুনে। এবার আমরা জানবো ফরেস্ট কনজারভেশন মানে কি? সংরক্ষণ। এই যে বনভূমি, এই বনভূমিগুলো কীভাবে ধ্বংস হচ্ছে
প্রতিনিয়ত বনভূমিকে কীভাবে ধ্বংস করা হচ্ছে এবং এই ধ্বংস হওয়ার কারণগুলি কী কী এবং এর ফলাফল, মানে বনভূমি যে ধ্বংস হচ্ছে তার ফলে বা কী কী হতে পারে, এবং এই বনভূমিকে ধ্বংসের ফল পরবর্তী যে স্টেপটা, মানে আমরা সংরক্ষণ বা কনজারভেশন করবো কীভাবে, তারও কয়েকটা পদক্ষেপ। বনভূমি ধ্বংসের কারণ কি? প্রতিনিয়ত মানুষের জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে কী হচ্ছে, আমাদের মধ্যে দেখা যাচ্ছে কি বসবাসের স্থান, মানে মানুষের জনসংখ্যা বৃদ্ধি পেলে কী হবে, ঘরের জায়গা, বাড়ি, কৃষিকাজ এগুলো বেশি লাগবে, কৃষি জমি বেশি লাগবে। এর ফলে কী হচ্ছে, মানুষ বনভূমিগুলোকে কেটে রাস্তাঘাট তৈরি করছে, শিল্প কলকারখানা তৈরি করছে, বাড়িঘর বানাচ্ছে। 2 নম্বর, এই বনভূমি কেটে বিভিন্ন আসবাবপত্র বানানো হচ্ছে, চেয়ার, টেবিল, বেঞ্চ এগুলো বানানো হচ্ছে। 3 নম্বর, অনেক সময় দেখা যাচ্ছে বনভূমিতে দাবানো লাগলো, এই দাবানোর ফলেও বনভূমি ধ্বংস হচ্ছে। 4 নম্বর, স্থানান্তর কৃষি, যেটা আমরা বলি না ঝুম চাষ, কোনো একটা পার্বত্য অঞ্চল পুড়িয়ে দিয়ে সেখানে কিছু বছর চাষ করার ফলে আবার অন্যত্র যে অন্য একটা অঞ্চলে পার্বত্য অঞ্চল পুড়িয়ে সেখানে চাষবাস করা, এই পদ্ধতিকে আমরা বলছি ঝুম চাষ। এই যে এই পদ্ধতির ফলে কী হচ্ছে, আমাদের বনভূমির পরিমাণ প্রতিনিয়ত বাড়ছে। তারপরে আমরা আরও আমাদের নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র লাগে সেই সব জিনিসপত্রের জন্য কী হচ্ছে, আমাদের বনভূমির পরিমাণ কমে যাচ্ছে। এবার এই বনভূমির পরিমাণ কমে যাওয়ার ফলে আমাদের পরিবেশে বা মানব জীবনে কী কী প্রভাব দেখা দিতে পারে? এর প্রভাব কী? এর ফলে কী হচ্ছে, আমাদের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি হচ্ছে, অক্সিজেনের পরিমাণ কমে যাবে এবং আরও বিভিন্ন যে ক্ষতিকারক প্রাকৃতিক গ্যাসগুলো সেই গ্যাসগুলোর পরিমাণ বেশি হবে। এরপর মানুষের শ্বাসকষ্ট হবে, হাঁপানি রোগ হবে, বিভিন্ন ধরনের রোগের সমস্যার সম্মুখীন হতে পারবে। এবার তাহলে আমাদের কী করণীয়? আমাদের করণীয়গুলো কী কী? আমাদের করণীয় হবে যে এই বনভূমিটাকে আমরা কীভাবে সংরক্ষণ করতে পারবো। আমরা যদি দেখি যে বনভূমি আমাদের বৈজ্ঞানিকভাবে যদি আমরা বনটাকে ব্যবহার করতে পারি, যে আমার যতটুকু বনের প্রয়োজন, মানে গাছ কাটার প্রয়োজন ততটুকু যদি আমরা করি চাহিদা অনুযায়ী, এবং এর পরিবর্তে যদি আরও বেশি গুণ গাছপালা লাগাতে পারি, তাহলে কিন্তু আমাদের ক্ষতি হবে না। দ্বিতীয়ত, যেসব পতিত জমিগুলো পড়ে রয়েছে, যেমন স্কুল, কলেজ, কবরস্থান, শ্মশানঘাট, এরকম গির্জা, বিভিন্ন যে জায়গাগুলো, সেই সব জায়গায় যদি আমরা গাছ লাগাতে পারি, অথবা রাস্তার 2 ধার দিয়ে কিংবা নদীর 2 পাড় দিয়ে এইসব কিংবা রেল লাইনের 2 পাড় দিয়ে যদি আমরা গাছগুলো লাগাতে পারি, তাহলে কী হবে, আমাদের বনভূমির পরিমাণ বাড়বে এবং পশুচারণটা কমাতে হবে। মানে এই পশুচারণের ফলে কী হচ্ছে, পশুচারণের সময় অনেক সময় কী হয়, আমাদের যে গাছগুলোকে খেয়ে ফেলছে, এর ফলে বনভূমি পরিমাণ হচ্ছে, পশুচারণটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এইভাবে আমরা বনভূমির অরণ্য সংরক্ষণ করতে পারবো। এবার মৃত্তিকা সংরক্ষণ বা মৃত্তিকা ক্ষয় কি? যখন এই গাছপালাগুলো আমরা কেটে নিচ্ছি, এর ফলে যখন বন্যা হবে, বন্যা হওয়ার ফলে কি এক জায়গার মৃত্তিকা অন্য জায়গায় চলে যাবে, ধুয়ে নদীতে চলে যাবে বা অন্য কোথাও চলে যাবে। এই যে চলে যাওয়া মৃত্তিকার স্থানান্তর, এটাকে বলা হয় মৃত্তিকা ক্ষয়। এবার তাহলে আমাদের মৃত্তিকা ক্ষয়টা রোধ করার জন্য ওই একইভাবে আমাদের গাছপালা লাগাতে হবে সঠিক জায়গায়, রাস্তার দুপাশে, যাতে মৃত্তিকা ক্ষয়ে চলে না যেতে পারে, এবং পশুচারণ বন্ধ করতে হবে। পশুচারণ বন্ধ করলে কী হবে, উপরে যে ঘাসের স্তরটা সেটা পশুরা যদি না খায়, তাহলে কী হবে, ওটা একটা শক্ত স্তর মৃত্তিকাকে আঁকড়ে ধরবে। এর ফলে কী করতে পারবো, আমরা মৃত্তিকা ক্ষয় সংরক্ষণ করতে পারবো। 3 নম্বর, আমাদের মৃত্তিকাকে ব্যবহার করবো, আমরা বৈজ্ঞানিক উপায়ে ব্যবহার করবো, নিজের ইচ্ছা মতো আমরা ব্যবহার করতে পারবো না। এবার আমরা জানবো কৃষি, ভারতের কৃষি। আমরা বলছিলাম যে আমাদের ভারতবর্ষ একটা কৃষি প্রধান দেশ। এবার এই ভারতের কৃষির যদি আমরা জানতে চাই, এই কৃষির প্রধান বৈশিষ্ট্যগুলো কী কী? 1 নম্বর বৈশিষ্ট্য যদি দেখি, জীবিকা সত্তাভিত্তিক কৃষি। মানে এখানকার অধিকাংশ মানুষ যে কৃষিকাজ করে সেটা নিজের জীবন ধারণ চালানোর জন্যই সে কৃষিকাজ করে, ওই জন্য এটাকেই বলে জীবিকা সত্তাভিত্তিক কৃষি। তাহলে আমরা জানলাম জীবিকা সত্তাভিত্তিক কৃষি কি। জীবিকা সত্তাভিত্তিক কৃষি হলো সেই কৃষি যে কৃষি মানুষ তার নিজের জীবিকা ধারণের জন্য কৃষিকাজ করে, তাকেই বলে জীবিকা সত্তাভিত্তিক কৃষি। 2 নম্বর যদি দেখি, এখানে জনসংখ্যার চাপ। আমরা জানি যে ভারতবর্ষ পৃথিবীর 2য় বৃহত্তম জনসংখ্যা বিশিষ্ট দেশ, ওই জন্য এখানে জনসংখ্যার পরিমাণ এতটা যে এদের খাবারের চাহিদা মেটানোর জন্যই এখানে কৃষিকাজ করা হয়। 3 নম্বর পয়েন্ট যদি দেখি, পশু ও পেশি শক্তির ব্যবহার। আমাদের যে কৃষির 3 নম্বরের যে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পশু। এখনও দেখা যায় যে কৃষিক্ষেত্রে আমাদের পশুর ব্যবহার করা হয়, যেমন গরুর লাঙ্গল, যেমন মহিষের লাঙ্গল, এইসব ব্যবহার করি এখন সব জায়গায়। কিন্তু আমরা এখন উন্নত প্রযুক্তি ব্যবহার করতে পারছি না, যদিও কিনা বর্তমানে অনেকটাই এগিয়ে। উন্নত প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আমরা ভারতবর্ষে কৃষিক্ষেত্রে অনেকটাই এগিয়ে, তবুও এখনও কিছু কিছু অঞ্চল বা জায়গা আছে যে অঞ্চলগুলো কি এখনও অত্যাধুনিক যে যন্ত্রপাতিগুলো, হারভেস্টার, ট্র্যাক্টর, এইগুলো এখন আমরা ব্যবহার করতে সক্ষম হয়নি অনেক অঞ্চলগুলোতে। ব্যবহার অনুযায়ী কৃষি একটা হচ্ছে খাদ্যশস্য, একটা বাণিজ্যিক শস্য। খাদ্যশস্য কি, যে শস্যগুলো আমরা খাবারের জন্য ব্যবহার করি, যেমন ধান, গম, যব, মিলেট, ভুট্টা, এগুলো হচ্ছে খাদ্যশস্য। 2 নম্বর হচ্ছে কি বাণিজ্যিক শস্য, যেগুলো আমরা বা অর্থকরী ফসলও বলতে পারি, যেগুলো আমরা ব্যবহার করে কৃষিকাজ করে বিভিন্ন বিদেশ থেকে বিভিন্ন অর্থ মুনাফা করতে পারি, সেগুলো যেমন পাট, তুলা, চা, কফি, এগুলো হচ্ছে কি আমাদের বাণিজ্যিক কৃষি। 2 নম্বর তন্তুজ ফসল। তন্তুজ ফসল কি? তন্তুজ ফসলের নাম মনে রাখবে, পাট, তন্তু,
কফি, এগুলো হচ্ছে আমাদের তন্তুজ ফসল। এইবার আমরা যে কৃষির মধ্যে একটু ধানটা জানবো, যে ধান চাষের আমাদের কত ডিগ্রি তাপমাত্রা লাগে, যেমন প্রায় 23 থেকে 27 ডিগ্রি তাপমাত্রা আমাদের ধান চাষের জন্য প্রয়োজন হয়। এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ধান উৎপাদনে যদি আমরা দেখি, ভারত হচ্ছে দ্বিতীয় স্থানে অধিকার করে, প্রথম স্থান অধিকার করে ধান উৎপাদনে চীন প্রথম স্থান অধিকার করে এবং ভারতবর্ষ দ্বিতীয়। এবং এই ভারতের মধ্যে যে রাজ্যগুলো ধান উৎপাদনে অগ্রগণী ভূমিকা করে তার মধ্যে প্রথমে যদি আমরা দেখি সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ হচ্ছে কি ধান উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে। এই পশ্চিমবঙ্গের বর্ধমানকে বলা হয় ধানের গোলা। এই ধান উৎপাদনে ভারত এত অগ্রগণ্য ভূমিকা পালন করছে কী জন্য, সেই সম্পর্কে আমরা জানো। ধান উৎপাদনে ভারত অগ্রগণ্য ভূমিকা পালন করার হচ্ছে প্রাকৃতিক ভূপ্রকৃতিক পরিবেশ। আমাদের এখানকার যে মৃত্তিকা রয়েছে, পলি মৃত্তিকা, দোআঁশ মৃত্তিকা, এইসব ধান চাষের পক্ষে খুবই উপযুক্ত। এবং যে জলবায়ু রয়েছে, যথাসময় বৃষ্টিপাত, মৌসুমি বৃষ্টিপাত, তাপমাত্রা যতটুকু প্রয়োজন সবই হচ্ছে। 3 নম্বর যদি দেখি সুলভ শ্রমিক। আমাদের ধান চাষ করার ক্ষেত্রে যেসব শ্রমিকের প্রয়োজন, আমাদের ভারতবর্ষ যেহেতু জনসংখ্যা বিশিষ্ট একটা দেশ, এই জনসংখ্যা বিশিষ্ট দেশ হওয়ার জন্য কী হচ্ছে, ভারতবর্ষে শ্রমিকের প্রয়োজন হচ্ছে না, আমরা যথাসময় যথাযথ শ্রমিক পাচ্ছি। 4 নম্বর মূলধন। বিভিন্ন ব্যাংক, তারপরে বিভিন্ন সংস্থা তারা কী করছে, আমাদের চাষবাসের করার ক্ষেত্রে ঋণ দিচ্ছে, টাকার যখন সমস্যা হচ্ছে টাকা পয়সা জোগাড় করে দিচ্ছে। 5 নম্বর কী হচ্ছে, জায়গা। ভারতবর্ষের একটা বলেছিলাম যে আয়তনের দিক থেকে অনেকটাই বড় এবং চাষবাসের ক্ষেত্রে কিন্তু অনেকটা এরিয়া ভারতবর্ষে চাষবাস করার জন্য অনেকটা এরিয়া, অন্যান্য দেশগুলো থেকে ভারতবর্ষের এরিয়াটা অনেকটাই বড় হবে, কারণ চাষবাসের দেশ। ওই হিসেবে আমাদের যেটা জমির পরিমাণ, সেই জমির পরিমাণটাও ঠিক আছে। গম চাষের ক্ষেত্রে আমরা শুধু এখানে একটাই জিনিস দেখতে পাবো যে ওই তাপমাত্রা আর বৃষ্টিপাতটা একটু, এখানে কিন্তু টুইন মুক্ত দিন লাগে, 21 দিন টুইন মুক্ত দিন লাগবে। এবং গম একটা কী ফসল, রবি ফসল। এখানে বৃষ্টিপাত হচ্ছে 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত হলে আমাদের যথেষ্ট গম চাষের ক্ষেত্রে। এই গম চাষ আমাদের সঙ্গে একটা শব্দ পাবো আমরা, হচ্ছে সবুজ বিপ্লব শব্দ। এই সবুজ বিপ্লবটা কোথায় হয়েছিল, পাঞ্জাব হরিয়ানায়। মানে উচ্চ ফলনশীল গম বীজ রোপণ করে গমের হেক্টর প্রতি উৎপাদন বৃদ্ধি হয়েছিল প্রচুর পরিমাণে, সেই জন্য সবুজ বিপ্লব হয়েছিল। এবং আমাদের ভারতের যদি সবুজ বিপ্লবের জনক বলা হয়, ভারতের সবুজ বিপ্লবের জনক হচ্ছে এস স্বামীনাথন। আর যদি এমনি সবুজ বিপ্লবের জনক বলি তাহলে বল্লভ নরম্যানকে আমরা বলাই সবুজ বিপ্লবের জনক। নরম্যান বল্লভকে আমরা সবুজ বিপ্লবের জনক বলতে পারি। এই সবুজ বিপ্লবটা কত সালে হয়েছিল, 1966 সালের দিকে আমাদের সবুজ বিপ্লবটা হয়েছিল ভারতবর্ষে। গম উৎপাদনে কোন রাজ্য ভারতের প্রথম, গম উৎপাদনে ভারতবর্ষে প্রথম হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ, ভারতের প্রথম স্থান অধিকার করে। এবং দ্বিতীয় স্থান কোন রাজ্য, পাঞ্জাব। এইবার আমরা জানবো কার্পাস চাষ। কার্পাস বা তুলা, এই কার্পাস চাষে প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক, এর দুটো ভাগে ভাগ করছি। প্রাকৃতিক পরিবেশে কী কী দরকার আমাদের, প্রাকৃতিক পরিবেশে উষ্ণতা, বৃষ্টিপাত, ভূপ্রকৃতি, মৃত্তিকা এবং টুইন মুক্ত দিন, এগুলো দরকার। এবং যদি আমরা দ্বিতীয় পার্টটা দেখি, অর্থনৈতিক পরিবেশে কি, শ্রমিক, কীটনাশক, সার, মূলধন, পরিবহন, এইসব জিনিসগুলো আমাদের কার্পাস চাষের জন্য উপযুক্ত। কার্পাস চাষে প্রথম স্থান অধিকার করে গুজরাট এবং দ্বিতীয় স্থান অধিকার করে মহারাষ্ট্র, আর তৃতীয় স্থান অধিকার করে তেলেঙ্গানা। কার্পাস চাষের জন্য প্রথমেই বলছি, কার্পাস চাষের জন্য কৃষ্ণ মৃত্তিকা খুবই উপযুক্ত। এবার চলে যাবো চাষের জন্য উপযুক্ত কোন কোন জিনিস। চাষের জন্য দুটোই জিনিস, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, একটা অর্থনৈতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের মধ্যে কী লাগবে, উষ্ণতা, বৃষ্টিপাত, ভূমির ঢাল, তারপরে তুহিনমুক্ত দিন, মৃত্তিকা, এইসব হচ্ছে আমার প্রাকৃতিক পরিবেশ। আর অর্থনৈতিক পরিবেশের মধ্যে লাগবে শ্রমিক, পরিবহন, যানবাহন, বন্দর, চাহিদা, এইসব হচ্ছে আমার প্রাকৃতিক মূলধন, এইসব হচ্ছে প্রাকৃতিক পরিবেশের মধ্যে পড়ছে। চা উৎপাদনে আমাদের আসাম রাজ্য প্রথম স্থান অধিকার করে চা উৎপাদনে, এবং পশ্চিমবঙ্গ আমাদের দ্বিতীয় স্থান অধিকার করে। আর চা উৎপাদনে ভারতের স্থান কত, দ্বিতীয়, কিসের পর, চীনের পর। চাতেও কিন্তু ভারত দ্বিতীয় স্থান অধিকার করে, চীনের পরে। কফি চাষ, এবার কফি চাষ যদি দেখি, আমাদের কফি চাষটা কিন্তু ভারতবর্ষের যে দক্ষিণের রাজ্যগুলো আছে সেখানেই বেশি উন্নত কফি চাষের ক্ষেত্রে। এই কফির সঙ্গে, কফিতে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ক্যাফিন নামে একটা বস্তু থাকে, সেটা কফির সঙ্গে থাকে, ওই জন্য এর নাম হচ্ছে কফি। এই কফিটা আমাদের ভারতবর্ষের সবথেকে যে রাজ্যে বেশি পরিমাণ উৎপাদন হয় ভারতের, বা আমরা বলতে পারি ভারতের প্রথম স্থান অধিকার করছে, সেটা হচ্ছে কর্ণাটক। এবং যদি আমরা বলি দ্বিতীয় স্থান অধিকার করছে কে, কেরালা। প্রথম স্থান কর্ণাটক এবং দ্বিতীয় স্থান কেরালা। এই দুটো রাজ্য আমাদের ভারতের কফি উৎপাদনে অগ্রগণ্য ভূমিকা পালন করছে। হ্যাঁ, আর যদি বলি ভারতবর্ষ পৃথিবীর ক্ষেত্রে কততম স্থানে আছে, ভারতবর্ষ পৃথিবীর ক্ষেত্রে 8তম স্থানে আছে, 8তম। ভারতবর্ষ এই যে কফিটা উৎপাদন করে, এটা এখান থেকে আমাদের একটা বাণিজ্যিক গুরুত্ব আছে, অর্থনৈতিক, এর সঙ্গে অর্থনৈতিক প্রভাব আছে। কারণ কি, এই কফিটা আমরা শুধু আমরা নিজেদের পানীয়ের জন্য উৎপাদন করি না, এটা থেকে আমরা একটা মোটা অঙ্কের অর্থ, বিদেশি অর্থ আমরা মুনাফা করতে পারি বা অর্জন করতে পারি। যেমন ইটালি, ফ্রান্স, এইসব দেশগুলোতে আমরা কী করি, আমরা কফিগুলো আমাদের রপ্তানি করি।
এবং রপ্তানি করার ফলে একটা বৈদেশিক যে মুদ্রা সেটা আমরা অর্জন করতে পারি। এর ফলে আমাদের ভারতবর্ষ অনেকটা অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ হয়। তারপরে আমরা এখানে একটা শব্দ পাবো, সেটা হচ্ছে শস্যাবর্তন। শস্যাবর্তন কি? আমাদের যে কৃষিকাজের জমিগুলো আছে সেই জমিতে যদি আমরা বছরে একটা ফসল চাষ না করে বছরে বিভিন্ন সময়ে 3টে বা 4টে ফসল, বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফসল ফলাই, যে একটা ফসলের পরিবর্তে আরেকটা ফসল, একটা ফসল চাষ হলো, সেই ফসলটা যখন উঠলো, ওঠার পর আরেকটা ফসল লাগালাম, অন্য একটা ফসল, এই যে ফসলের চক্রাকার চাষ, এটাকে বলা হয় শস্যাবর্তন পদ্ধতি। এই শস্যাবর্তন পদ্ধতির ফলে কী হয়? জমির উর্বরতা শক্তিও আমাদেরকে বৃদ্ধি পায়, জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। এবার এই কফি উৎপন্নের সঙ্গে আরেকটা শব্দ আমরা পাবো, ভ্যালেরাইজেশন। ভ্যালেরাইজেশন কি? আন্তর্জাতিক বাজারে যে সংস্থা কফির মূল্য নির্ধারণ করবে তাকে বলা হয় ভ্যালেরাইজেশন। কী নাম? ভ্যালেরাইজেশন। তাহলে ভ্যালেরাইজেশন আমরা জানলাম যে আন্তর্জাতিক বাজারে যে সংস্থাটা আমাদের কফির মূল্য নির্ধারণ করে তাকে বলা হয় ভ্যালেরাইজেশন। যেমন আমরা ওই পেয়েছিলাম না অর্থনৈতিক ওপেক, মানে আন্তর্জাতিক বাজারে যারা তেলের দাম নিয়ন্ত্রণ করে তাকে, সেই সংগঠনটাকে আমরা বলছি ওপেক। ভারতীয় কৃষির এবার আমরা শেষ পয়েন্টে যদি দেখি ভারতীয় কৃষির সমস্যা কী কী হতে পারে। আমরা জানি আমাদের দেশে জনসংখ্যার পরিমাণ এতটা থাকে, এত পরিমাণ জনসংখ্যা, এর ফলে কী হয়? বংশানুক্রমিকভাবে এই জমির জোটগুলোর আয়তন ছোটো হতে হতে ক্ষুদ্র ক্ষুদ্র আকার ধারণ করে। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর বলতে পারি এখনও সেই পশু চাষের ব্যবহার আছে। যে 3 নম্বর আমরা বলতে পারি যে পুরনো যন্ত্রপাতির এখনও ব্যবহার চলছে, নতুন যন্ত্রপাতি আমরা ব্যবহার করছি না। 4 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি যে পরিকাঠামোগত যে মূলধন, যতটা মূলধনের প্রয়োজন সেটা কিন্তু সব জায়গায় সবাই যার যতটা প্রয়োজন ততটা কিন্তু আমরা পাচ্ছি না, মূলধনেরও আমাদের অভাব দেখা যাচ্ছে। এবং উৎপাদন কম, যেহেতু আমরা উন্নত ফলনশীল বীজ, কীটনাশক, রাসায়নিক সার যথাযথ পরিমাণ আমরা ব্যবহার করতে পারি না অনেক সময়, ওই জন্য আমাদের উৎপাদন ক্ষমতাও কিন্তু অনেকটা কমে যায়। এইবার এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা কী কী ব্যবস্থা নিতে পারি? যদি আমরা বলি যে উন্নত মানের কৃষি যন্ত্রপাতি যদি আমরা এখন ব্যবহার করতে পারি আমাদের কৃষিক্ষেত্রে, উন্নত মানের কৃষি যন্ত্রপাতিগুলো যেমন ট্র্যাক্টর, হারভেস্টার, এইসব, তাহলে কী হচ্ছে? আমাদের অনেকটাই সুবিধা হবে। 2 নম্বর কী হবে? উন্নত ফলনশীল বীজ, তারপর অত্যাধুনিক রাসায়নিক সার, কীটনাশক, এগুলো ব্যবহার করলে কী হবে? আমাদের ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে। এবং সময় মতো আমাদের কী করতে হবে? সময় মতো আমাদের যেটা যখন জলের প্রয়োজন জলসেচ করতে হবে, তার জন্য ব্যবস্থা করতে হবে, নলকূপ বা বোরিং বা জলাশয়ের ব্যবস্থা করে রাখতে হবে। এবং অর্থর যেটা শ্রমিক, সেই শ্রমিকটাও আমরা যেন যথাসময় পাই। এবং মূলধন, যেটা সর্বক্ষেত্রে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, মূলধনটা, আমাদের এই মূলধনের যোগানটা সঠিক রাখতে হবে। এর জন্য রাজ্য সরকার হোক, কেন্দ্র সরকার হোক, অথবা বিভিন্ন ব্যাংক বা বিমা কোম্পানি হোক, বা যে কোনো সংস্থাই হোক না কেন, তারা যদি এগিয়ে আসে আমাদের কৃষকদের পাশে, যে যখন আমাদের অর্থের প্রয়োজনটা হয় তখন যদি তারা আমাদের সাহায্য করে, তাহলে আমাদের এই সমস্যাগুলো আমরা অবশ্যই সমাধান করতে পারবো। এবার আমরা ভারতের অর্থনৈতিক পরিবেশে যাব। তার মধ্যে সেই অর্থনৈতিক পরিবেশ আছে কি? শিল্প। এর মধ্যে এই শিল্প নিয়ে বা অর্থনৈতিক নিয়ে, আর এই যে ব্যাংক বললাম, এটা নিয়ে আমার একটা গল্প মনে পড়ছে। গল্পটা হচ্ছে, এটা হয়তো আমরা অনেকেই জানি, এই গল্পটা অনেকেই জানি, যে জার্মানির একটা ব্যাংকে একটা ডাকাত দল, তারা কী করছিল? ব্যাংক লুট করতে গেল ব্যাংকে। এইবার যে ডাকাত দল তো ওখানে গেল, ব্যাংকে প্রবেশ করলো, সেই ডাকাত দলে যে সর্দার, সে বলল যে সবাইকে বলছে যে দেখুন, যদি জীবন যায় আপনার যাবে, এবং টাকা যদি যায় তাহলে সরকারের যাবে। এবার আপনারাই ঠিক করুন যে আপনারা কি করবেন। আপনারা চুপ করে এখানে বসে থাকবেন নাকি আমাদেরকে আটকাবেন, প্রতিবাদ করবে। এবার যখনই এই কথা বলল তখন সবাই ঠিক করলো যে না, টাকা গেলে সরকারের যাক, প্রাণ গেলে আমার যাবে, তাহলে আমরা কি করব? আমরা চুপচাপ বসে থাকি। এইভাবে কি করলো? এটা হলো প্রথম পদক্ষেপ। এইবার ওই ডাকাত দল যখন টাকাগুলো লুট করলো, লুট করে এবার যখন নিয়ে গেল, ওরা বেশি দূর যেতে পারেনি, তখন যে ব্যাংকের ম্যানেজার ছিল এবং ম্যানেজারের যে পিয়ন থাকে বা কর্মী থাকে, সে বলছে, স্যার, আমরা যদি এখনই পুলিশকে খবর দিতে পারি তাহলে হয়তো ওরা বেশি দূর যেতে পারবে না, ওদেরকে আটকে দেওয়া যাবে। এবার ম্যানেজার বলছে, এটা কিন্তু জাস্ট একটা গল্প বলছি, এটা হয়তো আমরা অনেকেই জানি, অন্য কিছু না, গল্প বলছি জাস্ট। এবার ম্যানেজার বলছে, না, ওরা নিয়ে যাক, ওরা যদি নিয়ে যেতে পারে তাহলে আমরা কি হবে? আমরা যে এর আগে 40 মিলিয়ন টাকা ঘোটালা করছি বা চুরি করছি, সেটা এর মধ্যে ঢুকিয়ে দিতে পারবো। বললে ঠিক আছে স্যার। এইবার এরা যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওদের যে ঠিকানা, যে জায়গাটা রেসিডেন্ট, বা সেখানে যাওয়ার পরে এবার জিজ্ঞেস করছে যে MA পাস করা যে ডাকাত দলের একটা সদস্য, MA পাস,
আমরা বলতে পারি যে এম এ পাস। সে বলছে স্যার যে ডাকাতের সর্দার, সেই সর্দারকে বলছে সর্দার আবার 4 পাস, যে টাকাটা চলো আমরা গুনে ফেলি। এবার সর্দার বলছে না না, একটু পরে আমরা যদি টিভি চালাই, টিভিতে নিউজে আমরা দেখতে পাবো যে আমরা কত টাকা চুরি করে এনেছি, এটাকে বলে আমাদের অভিজ্ঞতা। তাই এবার ডাকাত দলে ঠিক আছে। এবার যখন ওরা নিউজ চ্যানেল চালালো, টিভিটা চালালো, নিউজ চ্যানেলে দেখতে পেলো যে 80 মিলিয়ন টাকা ডাকাতি হয়েছে। এবার ওরা বারবার গুনার পরেও 20 মিলিয়নের বেশি টাকা গুণ পাচ্ছে না। তখন ওরা বলছে যে আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে মাত্র 20 মিলিয়ন টাকা চুরি করলাম, আর এই ম্যানেজার, শিক্ষিত ম্যানেজার একটা কলমের খোসা দিয়ে 60 মিলিয়ন টাকা পুরো চুরি করে ফেললো। এটা ছিল মূল গল্প। এই গল্পটা হয়তো অনেকেরই জানা আছে আর অনেকেই ভালো লাগছে, যা শুধু গল্প হিসেবে নেব, এটা কোনো বাস্তব কাহিনী না। এবার আমরা যদি দেখি ভারতের শিল্প কাকে বলে। আমরা যদি বলি প্রকৃতি থেকে পাওয়া বিভিন্ন দ্রব্য, যেটা খনিজ দ্রব্য হোক, প্রাকৃতিক দ্রব্য হোক বা কৃষিজ দ্রব্য, যে কোনো দ্রব্যই, এই দ্রব্যগুলো যখন আমাদের কলকারখানায় হোক বা কোনো ঘরে হোক, কুটির শিল্প হোক, বিভিন্ন জায়গায় আমরা বলতে পারি বিভিন্নভাবে কাজে লাগাতে পারছি, নতুন জিনিস উৎপন্ন করতে পারছি, এগুলোকে আমরা শিল্প বলছি। শিল্পের বিভিন্ন কাঁচামাল থাকে। কাঁচামাল আমরা বলতে পারি, কাঁচামাল যেমন লোহা আকরিক, এটা একটা কাঁচামাল। লোহার যেটা আকরিক সেটা একটা কাঁচামাল। এবং যেমন বস্ত্রের যদি বলি, বস্ত্রের আমরা যে পাটটা বলতে পারি, এগুলো সব একটা কাঁচামাল, এগুলোকে আমরা কাঁচামাল বলি। এবার এই শিল্পর ক্ষেত্রে কি অর্থনৈতিক গুরুত্ব কি, এবং এই শিল্প গড়ে তোলার জন্য আমাদের কী লাগতে পারে। দেখো, শিল্প গড়ে তোলার জন্য প্রথমত একটা নির্দিষ্ট একটা জায়গা লাগবে, 2 নম্বর মূলধন লাগবে, 3 নম্বর কোনো একটা সংস্থা যারা চালাবে, 4 নম্বর শ্রমিক লাগবে, 5 নম্বর বলতে পারি গভর্নমেন্ট যে সরকারগুলো আছে সেই সরকারের সহযোগিতা লাগবে। এইসব হচ্ছে আমাদের শিল্প কলকারখানা গড়ে তোলার জন্য এইগুলো আমাদের দরকার। ভারতের শিল্পকে যদি আমরা দেখি, একটা যেমন লৌহ ইস্পাত শিল্প, যেমন আমরা এই লৌহ ইস্পাত শিল্পের মধ্যে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে শিল্পকেন্দ্রগুলো, তার মধ্যে একটা হচ্ছে জামশেদপুর বা টিস্কো। এই টিস্কোটা, এর পুরনো নাম হচ্ছে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, যেটা জামশেদজি টাটা তৈরি করেছিলেন ঝাড়খণ্ডে। জামশেদজি টাটা কত সালে? 1907 সালে। এবং ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, এটাই কিন্তু আমাদের ভারতের বৃহত্তম এবং বেসরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। এবং এটা হচ্ছে সুবর্ণরেখা ও খরখাই নদীর মিলিত প্রভাবের ফলে এই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটা গড়ে তোলা হয়েছে। এই শিল্পকেন্দ্রটা গড়ে ওঠার কারণ কি? আমাদের শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণ কি? প্রথমত কাঁচামালের প্রাধান্য থাকতে হবে, কাঁচামাল। 2 নম্বর মূলধনের যোগান থাকতে হবে। 3 নম্বর শ্রমিক, আমার যে শ্রমিকগুলো থাকবে, যেহেতু ভারতবর্ষ একটা জনবহুল দেশ এবং ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার এইসব রাজ্য থেকে এবং বাংলা থেকে সুলভে শ্রমিক পাওয়া যাচ্ছে বা দক্ষ শ্রমিক পাচ্ছে। দক্ষ শ্রমিক কোনগুলো পাচ্ছে? যারা কর্মক্ষেত্রে নিগুণ, খুব সুন্দরভাবে কোনো একটা উৎপাদন বস্তুগুলোকে সুন্দরভাবে তারা একটা শেপ দিতে পারছে এবং মার্কেটে যারা একটা সুন্দর ভ্যালু পাবে, সেগুলোকে বলছে দক্ষ শ্রমিক। তাই যারা তৈরি করতে পারে তাদেরকে দক্ষ শ্রমিক বলছি। এবং অনন্য জলের প্রাচুর্য, কারণ আমরা একটা শিল্প কলকারখানার ক্ষেত্রে কী লাগবে? জল লাগবে। যদি আমরা যেমন বিদ্যুৎ, জল দিয়ে শিল্প কলকারখানা গড়ে তোলার জন্য জলের প্রয়োজন অবশ্যই আছে, কারণ কাঁচামালের ক্ষেত্রে আমার জলের প্রয়োজন। এবং আরেকটা দিক হচ্ছে জলবিদ্যুৎ। এই যে বিদ্যুৎটা, আমরা যে জলবিদ্যুৎ উৎপাদন করি, এটা আমাদের অনেকটাই উপকারী। কারণ কি, আমরা যদি তাপ বিদ্যুৎ উৎপাদন করতে যাই, আমাদের পরিবেশও ক্ষতি হবে এবং আমাদের যে কয়লার যে ভাণ্ডারটা বা আরও যে অন্যান্য জিনিসগুলো, তার কি শেষ হয়ে যাবে। কিন্তু আমরা যদি জলবিদ্যুৎ উৎপাদন করি, আমাদের জল তো অপরন্ত, এই জল শেষ হবে না কখনো, সমুদ্রের জল কখনোই শেষ হবে না। ওই জন্য আমরা জলবিদ্যুৎ উৎপাদন করতে পারি, নদীর জলকে ব্যবহার করে জলবিদ্যুৎ উৎপাদন করতে পারি। 2 নম্বর আরেকটা নাম জানবো, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। এই দুর্গাপুর স্টিল প্ল্যান্টটা কোথায়? পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার দুর্গাপুরে এই দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। এটা কোন নদীতে? দামোদর নদীর তীরে গড়ে তোলা হয়েছে এবং এটা হচ্ছে ভারতের ও পশ্চিমবঙ্গের বৃহত্তম শঙ্কর ইস্পাত কেন্দ্র। এটা কি ভারতের ও পশ্চিমবঙ্গের বৃহত্তম শঙ্কর ইস্পাত কেন্দ্র। এখানে আমরা জানতে পারবো যে উন্নতির কারণ কি? লৌহ আকরিক পাওয়া যাচ্ছে কোথা থেকে? ঝাড়খণ্ড, তারপর ময়ূরভঞ্জ, তারপর গরুমহিষানি, উড়িষ্যার যেটা গরুমহিষানি আছে, এইসব জায়গা থেকে। হ্যাঁ, এখানে জানবো 3টা নাম। যেমন পরীক্ষা অনেক সময় দেয় যে গরুমহিষানি কোন রাজ্যে আছে, গরুমহিষানি কোন রাজ্য এবং এখানে কী পাওয়া যায়? লৌহ আকরিক। এটা হচ্ছে উড়িষ্যা রাজ্যে। আরেকটা পাবো সিংভূম। এই সিংভূমটা কোথায়? ঝাড়খণ্ডের সিংভূম জেলা।
এইবার আমরা আরেকটা জানবো ভিলাই স্টিল প্ল্যান্ট। এই ভিলাই স্টিল প্ল্যান্টটা কোথায়? ছত্তিশগড় রাজ্যের দুর্গ জেলায়। ছত্তিশগড় রাজ্যের দুর্গ জেলায় ভিলাই স্টিল প্ল্যান্ট, এটা ভারতের বৃহত্তম সরকারি ইস্পাত। তাহলে আমাদের ভারতের বৃহত্তম সরকারি ইস্পাত কোনটা? ভিলাই, এটা আমাদের মনে রাখতে হবে। কিন্তু বেসরকারি কোনটা? বেসরকারি বৃহত্তম হচ্ছে টিস্কো, যেটা জামশেদপুরে, আর সরকারি হচ্ছে ভিলাই আমাদের। এটা ভারতের বৃহত্তম এবং এশিয়ার তৃতীয় বৃহত্তম ইস্পাত কেন্দ্র, এবং ভারতের তো বৃহত্তম আছেই, এবং এশিয়ার তৃতীয় বৃহত্তম ইস্পাত শিল্পকেন্দ্র। এর গড়ে ওঠার কারণ আকরিক লোহা। এই আকরিক লোহাগুলো আমরা সহজভাবে পাচ্ছি। 2 নম্বর, এখানে যদি আমরা দেখি অন্যান্য কাঁচামাল, কয়লা, তারপর বন্দরগুলো, এর 500 মিটারের মধ্যে বিশাখাপত্তনম বন্দর, শক্তির প্রাচুর্য, শ্রমিক, মূলধর, এসবের প্রাচুর্য থাকার জন্য এগুলো উন্নতি লাভ করেছে এই জেলাটা। এবার ভারতের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের সমস্যা দেখব, আমরা সমস্যা নিয়ে জানবো কী কী সমস্যা দেখা যেতে পারে এই লৌহ ইস্পাত শিল্পে। যথাযথ সময়ে আমরা কাঁচামাল, অনেক সময় দেখা যাচ্ছে কাঁচামালের সমস্যা দেখা যাচ্ছে। 2 নম্বর দেখতে পাচ্ছি যে শ্রমিক অসন্তোষ, অনেক সময় শ্রমিক এবং মালিকের মধ্যে সমস্যা দেখা যাচ্ছে, হয়তো কাজের পরিমাণ নিয়ে অথবা টাকার সমস্যা নিয়ে, যে না আমাদের বেতন বাড়াতে হবে কিংবা আমাদের বোনাস দিতে হবে, এইসব সমস্যা। অনেক সময় দেখা যাচ্ছে কোনো একটা কলকারখানা যদি ক্ষতির দিকে যায়, তখন কি হচ্ছে, শ্রমিক ছাঁটাই হচ্ছে, এর ফলে বেকারত্ব দেখা যাচ্ছে, এই যে একটা সমস্যা। এবং মূলধন তো আসে, এই মূলধন অনেক সময় টাকার প্রয়োজন হচ্ছে কোনো একটা কোম্পানির, বা সেই কোম্পানিটা বা কলকারখানাটা যথাসময়ে উপযুক্ত টাকা পাচ্ছে না, এর ফলে কোম্পানিকে দেখা যাচ্ছে পুরনো যন্ত্রপাতি, সেই পুরনো যন্ত্রপাতি এখনও ব্যবহার করে যাচ্ছে, এর ফলে সমস্যা দেখা যায়। পুরনো যন্ত্রপাতির ফলে কী হবে, নতুন অত্যাধুনিক যন্ত্রপাতি লাগাতে হবে। বর্তমান হচ্ছে কি আমাদের বিশ্বায়নের যুগ, আমরা হচ্ছে আধুনিক যুগে বাস করছি, আমরা সবসময় আমরা চাই কি নতুনত্ব। এই নতুনত্বের ফলে কী হবে, নতুন নতুন যন্ত্রপাতি লাগবে, নতুন ভালো ডিজাইনের কোনো জিনিসপত্র উৎপাদন করতে হবে, তবেই তো আমাদের উৎপাদন ক্ষমতাও বাড়বে এবং মানুষের চাহিদাও বৃদ্ধি পাবে। ভারতের কার্পাস বয়ন শিল্পকেন্দ্র, এই কার্পাস বয়ন শিল্পকেন্দ্রের উন্নতির কারণ কি? আচ্ছা, ভারতে আমরা জানি কার্পাস বয়ন শিল্পে, কার্পাস বস্ত্র বয়ন উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান করে? প্রথম স্থান। এটা আমাদের ভারত হচ্ছে প্রথম স্থান অধিকার করছে কার্পাস বয়ন শিল্পে, এবং এই ভারতের বৃহত্তম শিল্পকেন্দ্র হচ্ছে কার্পাস বয়ন শিল্পকেন্দ্র, ভারতের বৃহত্তম শিল্পকেন্দ্র। এইবারে কার্পাস বয়ন শিল্পকেন্দ্রের উন্নতির কারণ কী কী হচ্ছে? কাঁচামালের সহজলভ্যতা। আমরা জানি কার্পাস বয়নে যেসব কাঁচামালগুলো পাওয়া যায়, সেগুলো আমরা মহারাষ্ট্রে, গুজরাটের কৃষ্ণমৃত্তিক অঞ্চলে তুলো, কার্পাস, এগুলো আমরা পাচ্ছি। 2 নম্বর, আর্দ্র জলবায়ু। আমাদের যে মহারাষ্ট্র, তারপরে গুজরাটের ওইসব যে উপকূলবর্তী অঞ্চলগুলো, সেখানে জলবায়ুটা কী, আর্দ্র প্রকৃতি। 3 নম্বর, শক্তি সরবরাহ, বিভিন্ন নদী, তারপরে নদী থেকে, তারপরে আমরা বলতে পারি বায়ু শক্তি, তারপরে জলবিদ্যুৎ শক্তি, এইসব বিভিন্ন শক্তি থেকে আমরা কি করতে পারছি, যে তাপ বা বিদ্যুৎ উৎপাদন করতে পারছি, সেটা আমাদের কলকারখানার কাজে ব্যবহার করতে পারছি। 4 নম্বর, রাসায়নিক দ্রব্যের যোগান, সুলভ শ্রমিক। ভারতবর্ষে আমি বারবার বলছি, আমাদের শ্রমিকের অভাব নেই, প্রচুর সুলভ শ্রমিক পাওয়া যায়। ইঞ্জিনিয়ারিং, যারা যেসব ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে বা ম্যানেজমেন্ট নিয়ে পড়ছে, তারা এইসব কলকারখানায় যুক্ত হয় এবং কলকারখানা উন্নত লাভ করা হয়। 5 নম্বর, মূলধনের প্রাচুর্য। বিভিন্ন ব্যাংক, তারপরে বিমা, সরকার, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, বিভিন্ন সংস্থা, তারা কী করছে, মূলধন দিচ্ছে। এই কার্পাস বয়ন শিল্পের সমস্যা কী কী? অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের যে কাঁচামাল, আঁশযুক্ত তুলা, সেটারও অনেক সময় সমস্যা দেখা যায়। এটা সবসময় পাওয়া, যথেষ্ট পাওয়া বলা ভুল হবে, যথেষ্ট পরিমাণ পাওয়া সমস্যার সম্মুখীন হয়। 2 নম্বর, এখনও অনেক শিল্প কলকারখানাগুলো আছে যেগুলো পুরাতন যন্ত্রপাতি ব্যবহার করে। ওদেরকে বারবার বলা হচ্ছে পুরাতন যন্ত্রপাতি সরে নতুন যন্ত্রপাতি ব্যবহার করে, তা সে পুরাতন যন্ত্রপাতি ব্যবহার করেই যাচ্ছে। এর ফলে কী হবে, সমস্যা তো হবেই। এইবার আমরা যদি দেখি ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদকে বলা হয়। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কম্বাটুরকে বলা হয়। এবং উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলি? উত্তর ভারতের ম্যানচেস্টার আমরা বলতে পারি কানপুরকে বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার। পেট্রোরসায়ন শিল্প কি? এই যে খনিজ তেলটা আছে, এই খনিজ তেল সংশোধন করার সময় তার থেকে যে অপচয় দ্রব্যগুলো থাকে, সেই দ্রব্য দিয়ে আমরা সেই বস্তু দিয়ে আমরা বিভিন্ন দ্রব্য উৎপাদন করি, যেমন প্লাস্টিক, তারপরে সাবান, ক্রিম, বিভিন্ন পদার্থ, এইগুলোকে বলে পেট্রোরসায়নজাত শিল্প দ্রব্য। এই পেট্রোরসায়ন শিল্পের কিন্তু আরেকটা নাম আছে, শিল্প দানব বলা হয়। কারণ কি, বা উদীয়মান শিল্প বলা হয়। এই পেট্রোরসায়ন শিল্পকে কেন্দ্র করে আরও বিভিন্ন ধরনের ছোটো বড়ো শিল্প গড়ে ওঠার জন্য একে উদীয়মান শিল্প বলা হয়, এবং একে শিল্প দানবও বলা হয়। পেট্রোরসায়ন শিল্পের কাঁচামাল কী? খনিজ তেল। এটা সংশোধন থেকে পাওয়া ন্যাপথা এই শিল্পের প্রধান কাজ বলে। এই সংশোধন থেকে কী পাচ্ছি? ন্যাপথা। তাহলে পেট্রোরসায়ন শিল্পের আমাদের যেটা কাঁচামাল, সেটা হচ্ছে ন্যাপথা, আমাদের মনে রাখতে হবে। আর পশ্চিম ভারতের মহারাষ্ট্র ও
ও গুজরাট রাজ্যে পেট্রোশন শিল্প কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, পশ্চিম ভারতের মহারাষ্ট্র, গুজরাট। এবার পশ্চিম ভারতে পেট্রোশন শিল্প উন্নতির কারণ কি? এখানে তৈল খনি সহজলভ্য, যেমন আমরা যদি বলি গুজরাটে তৈল খনি আছে, গুজরাটে, তারপরে মহারাষ্ট্রে যে তৈল খনিগুলো আছে সেগুলো পাচ্ছি। 2 নম্বর নিকটবর্তী বন্দর, মুম্বাই বন্দর পাচ্ছি, তারপরে আমাদের যে জলবন্দরগুলো আছে, বিমানবন্দর পাচ্ছি, রেল যোগাযোগ ব্যবস্থার উন্নত পাচ্ছি, ওই জন্য ওখানেও কী হচ্ছে, আমাদের উন্নতি লাভ করছে এই পেট্রোকেমিক্যাল শিল্পগুলো। 3 নম্বর যদি দেখি যে পর্যাপ্ত মূলধন পাচ্ছি আমরা এবং চাহিদাও বাজার, যেহেতু ভারতবর্ষে যে মুম্বাই, কলকাতা, চেন্নাই, দিল্লি, এই যে বড় বড় শহরগুলো আছে, এই শহরে অত্যাধিক জনসংখ্যার ফলে কী হচ্ছে, আমাদের চাহিদার পরিমাণ বেশি, এবং চাহিদার পরিমাণ বেশি থাকার ফলে কী হচ্ছে, আমাদের যোগানও বাড়াতে হবে। এই যোগান বাড়াতে গেলে নিশ্চয়ই শিল্প উৎপাদন ক্ষমতা বাড়াতে হবে। ভারতীয় অটোমোবাইল শিল্পকেন্দ্র, ভারতীয় অটোমোবাইল শিল্পকেন্দ্রর যদি আমরা দেখি মারুতি উদ্যোগ লিমিটেড, যেটা গুরগাঁওতে আছে, ভারতের বৃহত্তম কোনটা? গুরগাঁওতে মারুতি উদ্যোগ, যেটা মারুতি উদ্যোগ লিমিটেড। এবার এই অটোমোবাইল শিল্পকেন্দ্রকে, আচ্ছা, ভারতের একটা রাজধানী, মোটর শিল্পের রাজধানী চেন্নাইকে বলা হয় ভারতের মোটর শিল্পের রাজধানী। ওই জন্য এটাকে কী বলা হয়? ভারতের ডেট ট্রিজেট বলা হয়, ভারতের ডেট ট্রিজেট। চেন্নাইকে ভারতের ডেট ট্রিজেট, এটা মনে রাখতে হবে, কারণ কি এখানে মোটর শিল্পের কারখানাগুলো রাজধানী গড়ে উঠছে। এবং ভারতের মোটর শিল্প দুটি বিকাশের কারণ কি? কাঁচামালের সহজলভ্যতা, প্রযুক্তিগত সহযোগিতা, পরিবহন ব্যবস্থা, মূলধন, একই তো জিনিস, মূলধন, পরিবহন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, সুলভ শ্রমিক, এইগুলোই হচ্ছে আমাদের উন্নতির কারণ। বা ভারতের ইঞ্জিনিয়ারিং শিল্পেরও ওই একই কারণ, যে কাঁচামালের সহজলভ্যতা, উন্নত যোগাযোগ ব্যবস্থা, সুলভ শ্রমিক, মূলধনের প্রাচুর্যতা, এইসব। এবার আমরা চলে যাব ভারতের জনসংখ্যা বা পপুলেশন। আদমশুমারি বা সেন্সাস বা জনগণনা, ভারতে প্রতি 10 বছর অন্তর জনগণনা হয়। ভারতে প্রথম যদি আমরা জনগণনা দেখি সেটা হচ্ছে 1872 সালে হয়, এবং তারপরে যেটা 1881 সালে যেটা নিয়মিতভাবে জনগণনা তৈরি করা হয় সেটা হচ্ছে 1881 সালে, এবং ভারতে প্রতি 10 বছর অন্তর গণনা হয়। লাস্ট যদি আমরা দেখি 2011 সালে ভারতের লাস্ট জনগণনা হয়েছিল। সেই সময় আমরা যদি দেখি ভারতের জনসংখ্যা ছিল 121,01,93,422 জন, এবং ওই সময় ভারতের নারী পুরুষের যে অনুপাত ছিল তখন প্রতি 1000-এ 943 জন, এবং শিক্ষার হার ছিল 74.04%, এবং যদি আমরা পুরুষ শিক্ষারতার হার দেখি 80% থেকে একটু বেশি, এবং মহিলা শিক্ষারতার হার যদি দেখি 65% থেকে একটু বেশি প্লাস বলতে পারি। এবং এই ভারতের যে নারী পুরুষের অনুপাত, এটা সবথেকে বেশি যে রাজ্যে হয় সেটা হচ্ছে আমাদের কেরালা, এবং সবথেকে কম যদি যে রাজ্য হয় সেটা হচ্ছে আমাদের হরিয়ানা। জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি, আমাদের যে দেশের জনসংখ্যার যে এক নির্দিষ্ট পরিমাণ থাকে এবং প্রতি বছর যদি জনসংখ্যা বৃদ্ধি হার কমতে থাকে, তাকে বলে ঋণাত্মক বৃদ্ধি। যেমন আমি বলতে পারি সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, এইসব দেশগুলোতে কিন্তু ঋণাত্মক বৃদ্ধি অনেক সময় দেখা যায়। আর জনবিস্ফোরণ কোথায়? যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এইসব দেশগুলোতে জনবিস্ফোরণ দেখা যায়। কি জনসংখ্যা, আমাদের খাদ্য উৎপাদনের তুলনায় জনসংখ্যা বৃদ্ধির হার যদি অতিরিক্ত হয় তাকেই আমরা বলি কি জনবিস্ফোরণ, মানে জনসংখ্যা প্রচুর পরিমাণে উৎপন্ন হতে হচ্ছে, জন্মহার বেশি হলে পর। ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো আমরা কী জানবো? 1, নারী শিক্ষার অভাব আছে। 2 নম্বর এখনও দরিদ্রতার অভাব। 3 নম্বর শিক্ষার অভাব। 4 নম্বর বলতে পারি যে কি এখানে সামাজিক মর্যাদার অভাব আছে, এবং অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া, এটাও একটা আমাদের বিশাল বড় সমস্যা। শূন্য জনসংখ্যা, যে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার নেই বললেই চলে, সেই দেশকে আমরা বলি শূন্য জনসংখ্যা বৃদ্ধি। জনঘনত্ব কাকে বলে? জনঘনত্ব কোনো একটা নির্দিষ্ট অঞ্চলকে সেই নির্দিষ্ট অঞ্চলের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাকে আমরা বলবো জনঘনত্ব। ভারতবর্ষে যদি আমরা জনঘনত্ব দেখি তো প্রতি বর্গ কিলোমিটারে আমরা কতজন পাবো? 382 জন আমরা প্রতি বর্গ কিলোমিটারে পাবো। এবং জনঘনত্বের দিক দিয়ে ভারতের যে রাজ্য প্রথম স্থান অধিকার করে সেটা হচ্ছে বিহার, দ্বিতীয় স্থান অধিকার করে আমাদের পশ্চিমবঙ্গ। এখানে কত? 1029 জন। শহর ও নগর, আচ্ছা, নগরায়ন কাকে বলে? নগরায়ন একটা শব্দ, যখন একটা নগর বা শহর ধীরে ধীরে তার বৃদ্ধি পেতে থাকবে, স্থানটা বৃদ্ধি পেতে থাকবে, একটা সময় নগরে পরিণত হবে, সেটাকেই বলে নগরায়ন। এই শহরটা ধীরে ধীরে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে তার আয়তনটা বৃদ্ধি পেতে থাকবে, তাকে আমরা নগরায়ন বলি। আচ্ছা, আমরা যদি বলি যে একটা প্রশাসনিক শহরের নাম কি? একটা প্রশাসনিক শহর দিল্লি, একটা সামরিক শহরের নাম কি? দেরাদুন, এবং একটা পর্যটন শহরের নাম হচ্ছে মৌসুরি বা আমরা দার্জিলিংও বলতে পারি। এবার মহানগর কি?
যে শহরের জনসংখ্যা 10 লক্ষের বেশি তাকে বলা হয় মহানগর। যেমন ভারতের 53টি মহানগর আছে। এবং আমরা যদি বলি মেগাসিটি কি 50 লক্ষ বা তার বেশি, প্রায় 1 কোটির মতো জনসংখ্যা থাকবে যে শহরে, তাকে বলা হয় মেগাসিটি। যেমন ভারতের একটা মুম্বাই কিন্তু ভারতের বৃহত্তম মেগাসিটি, ঠিক আছে, বা মহানগরও আমরা বলতে পারি ভারতের বৃহত্তম মহানগর মুম্বাই। এবং পৃথিবীর মধ্যে সবথেকে বৃহত্তম মেগাসিটি যেটার নাম সেটা হচ্ছে টোকিও। এই নগরায়নের ফলে কী সমস্যা? নগরায়নের ফলে খাবারের অভাব দেখা দেবে, বাস স্ট্যান্ডের অভাব, তারপরে যান চলাচলের অভাব, তারপর বস্তির সৃষ্টি হবে, এর ফলে পরিবেশের ক্ষতি হবে। এইসব জিনিসগুলো আমাদের নগরায়নের ফলে সমস্যা দেখা দেয়। ভারতের পরিবহন ব্যবস্থা, পরিবহন কি আমাদের বিভিন্ন পরিবহন আছে, যেমন স্থল পরিবহন আছে, তারপরে আমাদের জল পরিবহন আছে, আকাশ পরিবহন আছে, রুজ্জু পথ আছে, এইসব পরিবহন, তারপরে মাটি নিচে দিয়ে যেমন রেলপথ আছে, এইসব আমাদের পরিবহন। এই পরিবহনের গুরুত্ব, ভারতের পরিবহন ব্যবস্থার গুরুত্ব কী? আমাদের যোগাযোগ ব্যবস্থায় পরিবহন গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ যেমন আমাদের প্রতিনিয়ত মানুষ, ভারতবর্ষে যেসব মানুষজন কর্মজীবন করে, কোনো ব্যবসা করছে অথবা কোনো কোম্পানিতে কাজ করছে, অফিসার হোক, চাকরি করুক, টিচার হোক, শিক্ষক হোক, তারা নির্দিষ্ট একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবে। এই যাতায়াতের জন্য আমাদের কী হয়? যানবাহনের প্রয়োজন হয়। অথবা দেখা যাচ্ছে কোনো দ্রব্য কলকারখানা থেকে কোনো দ্রব্যগুলো, সেই দ্রব্যগুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাবো, বা এই দেশ থেকে অন্য দেশে আমরা রপ্তানি করবো, তার জন্য আমাদের কী হবে? দ্রব্যের প্রয়োজন হবে। তারপর আমাদের শিক্ষাক্ষেত্রে প্রয়োজন হয়, স্বাস্থ্যক্ষেত্রে প্রয়োজন, বিভিন্ন ক্ষেত্রে আমাদের কী হচ্ছে? যানবাহনের প্রয়োজন। ওই জন্য যানবাহন আমাদের বিশেষ করে ভারতবর্ষের ক্ষেত্রে যেসব আমাদের রাজ্যগুলো আছে, দিল্লি, মুম্বাই, রাজস্থান, গুজরাট, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, এইসব রাজ্যগুলোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে। আবার এই পরিবহন ব্যবস্থাকে, যেমন আমরা পাহাড়ি অঞ্চলে একটু সমস্যা দেখা যেতে পারে, কারণ পাহাড়ি অঞ্চলগুলোতে পরিবহন খুব একটা উন্নত নয়, আমরা দেখতে পাই। ভারতের জীবনরেখা কাকে বলা হয়? ভারতের জীবনরেখাটা আমাদের মনে রাখতে হবে, রেলপথকে বলা হয় ভারতের জীবনরেখা। এবং এই রেলপথ আমাদের চালু হয়েছে 1853 সালে, কিন্তু আমাদের রেলপথ চালু হয়েছিল কোথায়? মুম্বাই থেকে থানে পর্যন্ত আমাদের রেলপথটা চালু হয়েছিল। সোনালী চতুর্ভুজ বললাম, যে 4টি শহর ভারতের, কলকাতা, দিল্লি, চেন্নাই, মুম্বাই, 6 লাইন বিশিষ্ট যে সড়কপথ দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় সোনালী চতুর্ভুজ। এবার এই অধ্যায়ের লাস্টের যেটা আছে সেটা হচ্ছে আমাদের আধুনিক যোগাযোগ ব্যবস্থা। এই আধুনিক যোগাযোগ ব্যবস্থাগুলির মাধ্যম কী? আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আমরা সবাই জানি, বলতে গেলে ইমেল, তারপরে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, এইগুলো আমাদের আধুনিক যোগাযোগ ব্যবস্থা। এবং এই যোগাযোগ ব্যবস্থাগুলো খুবই উন্নত, এই জন্য এদেরকে আমরা নাম দিচ্ছি ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা। কারণ কি? আমরা এখান থেকে কোনো জিনিস আমাদের প্রয়োজন হলে আমরা কলকাতায় বা দিল্লিতে ফোন করলাম এখান থেকে, বা ইমেল করলাম, বা কোনো একটা হোয়াটসঅ্যাপ SMS করলো, সে তার কাছে পৌঁছে গেলো খুবই কম সময়ের মধ্যে। কিন্তু এটা যদি আমরা পরিবহনের মাধ্যমে, ট্রেন, বাস অথবা প্লেনের মাধ্যমে যেতাম, নির্দিষ্ট একটা সময় লাগতো, কিন্তু সেই সময়টা আমাদের তাহলে আমরা বলতে পারি আধুনিক যে যোগাযোগ ব্যবস্থাটা সেটা আমাদের কী করছে? সময় কমাচ্ছে, এবং আমাদের যেটা অর্থ, সেই অর্থের পরিমাণটাও এখানে কম লাগছে। তাই জন্য বর্তমান যুগে আধুনিক যোগাযোগ ব্যবস্থার অনেক বড় গুরুত্ব আছে আমাদের। তাহলে পঞ্চম অধ্যায় শেষ হয়ে গেলে, এবং আমাদের শেষ অধ্যায় সেটা হচ্ছে দূর সংবেদন, বা আমরা এটাকে বলতে পারি উপগ্রহ চিত্র, যেটা আমাদের লাস্ট অধ্যায়। এই উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজারি কি? আমরা দেখতে পাবো যে এখানে দুটো জিনিস আমরা পাবো। একটা হচ্ছে টোপোগ্রাফিক্যাল ম্যাপ, যেটা ভূবৈচিত্র্যসূচক মানচিত্র, এবং একটা হচ্ছে উপগ্রহ চিত্র। ভূবৈচিত্র্যসূচক মানচিত্র এবং উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য। উপগ্রহ চিত্র সেটা আমাদের যে স্যাটেলাইটগুলো আছে, স্যাটেলাইট থেকে আমাদের পৃথিবীর ছবিগুলো তুলছে ওরা। এই ছবিগুলো তুলে নেওয়ার ফলে আমাদের যে ইসরো বা নাসা যে সংস্থাগুলো আছে, এখান থেকে তথ্যটা এখানে পাঠাচ্ছে, এবং এখানে যে কম্পিউটারে যখন এই তথ্যটা জমা হচ্ছে সেটাকে আমরা তথ্য বলছি। এবং এই তথ্যটা যখন আমরা বের করার পরে সেটাকে আমরা আলোচনা করব, সেটাকে বলে ডাটা ইন্টারপ্রিটেশন বলছি। এইভাবে কম্পিউটারের মাধ্যমে এটা করা হয়, এবং এই জন্য আমরা বলতে পারি কি টোপোগ্রাফিক্যাল ম্যাপের ক্ষেত্রে আমাদের কী হয়? ভুলটা কম হয়, এবং এটা অনেকটা বড় জায়গাকে দেখায়, এবং এর স্কেলটা কী হয়? এর স্কেলটা ছোটো হয়। এবং ভূবৈচিত্র্যসূচক মানচিত্র এটা আমার হাত দিয়ে আঁকাই, কোনো যেমন বলতে পারি মৌজা মানচিত্র। এবং এই মানচিত্রের একটা অসুবিধা কী হচ্ছে? এটা অনেক সময় ভুল হয়, এর মানটা অনেক সময় ভুল হতে পারে, এবং এটার স্কেলটা কী হয়? স্কেলটা বড় হয়। এইবার দূর সংবেদন আমরা কাকে বলছি? কোনো বস্তুকে যদি আমরা স্পর্শ না করে, আমরা দূর থেকেই কোনো বস্তুকে স্পর্শ করলাম না, এবং আমরা সেটাকে কী করছি? দূর থেকেই যদি সেই বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারি, সেটাকে আমরা বলছি দূর সংবেদন। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ যেটা ছিল সেটা হলো
আর্যভট্ট এবং পৃথিবীর মধ্যে যে প্রথম কৃত্রিম উপগ্রহ সেটার নাম হলো স্পুটনিক। এই দুটো আমাদের মনে রাখতে হবে। এবং আমরা যেটা ইসরো এর সদর দপ্তর কোথায় আছে? আমাদের ব্যাঙ্গালোরে। এর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এটা আমাদের মনে রাখতে হবে। এর সদর দপ্তর ব্যাঙ্গালুরু, এটা মনে রাখতে হবে। এফসিসি নামে একটা শব্দ পাবো, যেটাকে বলে ফলস কালার কম্পোজিট বা সদ্য রং উপগ্রহ। তাহলে এফসিসির ফুল ফর্ম কি? ফলস কালার কম্পোজিট। এটা মনে রাখতে হবে, ফলস কালার কম্পোজিট বা এফসিসি। উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য কি? এটা কৃত্রিম উপগ্রহের চিত্র, মহাকাশে প্রেরিত উত্তম গ্রহ থেকে এবং দুর্গম অঞ্চলের যেসব দুর্গম অঞ্চল সেখান থেকে আমরা তথ্য সংগ্রহ করতে পারি, অনায়াসেই করতে পারবো, আর সমস্যার সম্মুখীন হতে হবে না। 3 নম্বর, সদ্য রঙের ব্যবহার করতে পারি, স্থান ও সময় ভেদে আমরা চিত্র গ্রহণ করতে পারি এবং মেঘাচ্ছন্নতা দ্বারাও আমরা এরগুলো নিয়ন্ত্রণ করতে পারবো। স্কেল আমরা যদি দেখি, একটা হচ্ছে বিবৃতিমূলক স্কেল, ভগ্নাংশ সূচক স্কেল এবং লৌকিক স্কেল। এখানে আমি একটা নাম পাবো সমোন্নতি রেখা। সমান উচ্চতা বিশিষ্ট স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করব তাকেই আমরা বলবো সমানোন্নতি রেখা। ভগ্নাংশ সূচক স্কেলের আমরা যদি দেখি RF নামে একটা শব্দ পাবো, যেটাকে বলা হয় ভগ্নাংশ সূচক স্কেল বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। এবার 3টে শিট পাবো। একটা হচ্ছে মিলিয়ন শিট, একটা ডিগ্রি শিট, একটা ইঞ্চি শিট। যেটা মিলিয়ন শিট সেটা আমরা লিখবো RF 1:10 লাখ লিখতে পারবো আমরা, 10 লাখ, যেটা হচ্ছে মিলিয়ন শিট। যেটা ডিগ্রি শিটে আমরা কী লিখি? ডিগ্রি শিটে আমরা লিখি RF 1:2.5 লাখ। এবং যেটা ইঞ্চি শিট সেটা আমরা লিখি 1:25,000 বা 25,000 থেকে 50,000। বুঝা গেল? তাহলে মিলিয়ন শিট লিখি RF 1:10 লাখ, ডিগ্রি শিটে লিখি 1:2.5 লাখ এবং যেটা আমাদের ইঞ্চি শিট সেটা আমরা লিখি 1:50,000। তাহলে আমরা আজকের যে ম্যারাথন ক্লাস দিলাম, মাধ্যমিকের ভূগোল বিষয়ের সম্পূর্ণ বিষয়গুলো আলোচনা করলাম। তাহলে আজকে ম্যারাথন ক্লাস এখানেই শেষ হলো। আমি তোমাদের সকলের কাছে চাই তোমরা সকলেই যেন 100-এর মধ্যে 100 পাও এবং পরীক্ষার পরে তোমরা কিন্তু অবশ্যই জানাবে কে কত নম্বর পেলে, এবং আমি কিন্তু অপেক্ষায় থাকবো তোমাদের অ্যান্সারের জন্য, তোমরা কত নম্বর তুললে। এবং সর্বশেষে তোমাদের সকলের জন্য বেস্ট অফ লাক। সবাই ভালোভাবে পরীক্ষা দাও।